আমরা কখনোই ইলেকট্রাল পলিটিক্স এর মধ্যে খুব একটা মাথা ঘামাইনি। আমরা রাইট, হ্যাঁ। মোস্টলি সামাজিক সাংস্কৃতিক কাজই করেছি অনেক বছর ধরে, মানে এক দশকের ওপর ধরে। কিন্তু 2018-19 সাল থেকে তখন আমরা ঠিক করি যে 2019-এর ইলেকশনটাকে আমরা একটুখানি ডকুমেন্টেশন করব। এই কারণেই আমাদের ডকুমেন্টারি বানাতে খুব ভালো লাগে যে এই ব্যাপারটা আমি কোনো স্ক্রিপ্ট করতে পারি, মানে জীবন যেরকম আমার ছবিও সেদিকেই এগোবে, এবং সেটাই হুম, হলো। মানে হুম, আমরা ওপার থেকে এসেছি, ওরা চিরকাল এই পারেই ছিল। হুম। এবারে এরা এই যে দুটো গোষ্ঠী, এরা কিভাবে দেশভাগটাকে দেখেছে, এদের জার্নি কি ছিল, মানে গোষ্ঠী হিসেবে এবং ব্যক্তি হিসেবে। বাঙালি তো আগে একদম পারফেক্ট ছিল, বাঙালির তো কোনো সমস্যা ছিল না হুম। সাম্প্রদায়িকতা নিয়ে, বাঙালি তো একদম পারফেক্ট ছিল। ভিউয়ার্সদের দিক থেকেও কি সেই চেঞ্জটা হয়েছে? আমি সেটা হয়েছে তো জানি বটেই, না। হয়েছে তো বটেই, না হলে নেটফ্লিক্স আর অ্যামাজন কেন ডকুমেন্টারিটা ভর্তি। নিচ্ছে। এবং লোকে তো এরকম ভাবেই কথা বলে যে ওই সিনেমাটা দেখলে জানতে পারবে অনেক কিছু, মানে সিনেমা থেকে কি জানতে পারবে সেইটা ম্যাটার করছে আর কি। যদি সেন্সর বোর্ডে পাঠাতে হয় বা ন্যাশনাল অ্যাওয়ার্ডে পাঠাতে হয়, তুমি চাইলেই খুব সেফ ফিল্ম বানাতে পারো, এবং এটা অনেক ফিল্ম মেকার এটা করছে এখন। তোমাদের যে রোকেয়া শিক্ষা কেন্দ্রর উদ্যোগ, সে যেটা অবৈতনিক ভাবে, অবৈতনিক একটি শিক্ষা কেন্দ্র, এবং যেটা যেভাবে চলে, যেখানে বাচ্চারা এসে সিলেবাসের পড়ার বাইরেও নানা কিছু শিখছে, করছে। দুটো ঘটনা না ঘটলে হয়তো রোকেয়া শিক্ষা কেন্দ্র হতোই না। প্রথম ঘটনাটা হচ্ছে অ্যান্টি এনআরসি মুভমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে লকডাউন। মানে যেটা বললো যে আরএসএস, এই কাজটা কিন্তু অনেক সহজ কাজ, ইন দ্য সেন্স যে এই প্রতিযোগিতার মাঠটা কিন্তু অনেক খোলা পড়ে রয়েছে। মানে হুম, যে বামপন্থী বন্ধুরা যখন ট্রেড ইউনিয়ন করেন বা ছাত্র রাজনীতি করেন বা ভোটের রাজনীতি করেন, সেটা কিন্তু এরা খুব কঠোর একটা প্রতিযোগিতামূলক একটা ময়দানে তারা করেন। একটা রাইট কমোডিটি হয়ে গেছে। এবং এইখানে তুমি যদি পুরনো ভালো স্কুলগুলো যদি কলকাতা শহরেই দেখো, ম্যাক্সিমাম অ্যাংলো হুম ইন্ডিয়ান স্কুল, এবং যেগুলো মিশনারি থেকে হয়েছিল, এবং হুম রামকৃষ্ণ মিশন, এবং হুম প্রত্যেকটারই কিন্তু একটা হুম কোনো একটা আইডিওলজিক্যাল জায়গা থেকে। নতুন হুম স্কুলগুলো হুম। যেগুলো মোটামুটি এখন উঠছে, সেগুলো কিন্তু ওই ব্যাপারটা আর নেই। এইটাই হচ্ছে অবস্থা। তো ডেফিনেটলি। এই জন্য রোকেয়া আমাদের কাছে খুব একটা কি বলবো ভীষণ, যদি বলো সবকিছু নিয়ে যে আলোচনা হলো, সব থেকে আমার কাছে অন্তত প্যাশনের একটা ব্যাপার। আর এটাকে আমার মনে হয় যে এটা যত লোক যদি এগিয়ে আসে এরকম জিনিস নিজের নিজের জায়গায় করতে, এটা 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 খুবই আশু প্রয়োজন। কফি হাউস এক্সপিরিয়েন্সে আমরা নতুন এপিসোডে এসে পড়েছি। তো আমাদের সাথে অতিথি আজকে কস্তুরী এবং দ্বৈপায়ন। ওরা ডকুমেন্টারি ফিল্ম মেকার। আর ইম্পর্টেন্টলি আমার সাথে নতুন কোহোস্ট হিসেবে জয়েন করছে মেঘলা আজকে। তো সবাইকে স্বাগত। থ্যাংক ইউ আমাদের ইনভাইট করবার জন্য, ভার্চুয়াল কফি হাউস। তো মানে তোমাদের সাথে তো আমাদের মানে অনেক ধরে কথাবার্তা হয় বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে, এবং তোমাদের বিভিন্ন কাজ আমি খুবই ক্লোজলি ফলো করি। তো আমি মানে যেই পয়েন্ট থেকে শুরু করতে চাই, সেইটা হচ্ছে আমাদের যে 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 ছবিটা তোমরা রিসেন্টলি ছবিটা বানিয়েছো, সেই ছবিটা আমি রিসেন্টলি দেখলাম আইএসআই তে একটা হলে ব্যাপারটা দেখানো হয়েছে, বিড ফর বেঙ্গল। এবং সেই ছবির পরবর্তী কিছু কথাবার্তা আমরা বলছিলাম আর কি, বিভিন্ন মানে ইনফরমালিও বলছিলাম, এবং আড্ডা ছলে হচ্ছিল। তো ভাবলাম সেটাকে একটু এক্সটেন্ড করা যায়। হুম। তো মানে তুমি যদি সেই ব্যাপারটা থেকে শুরু করো, যে এই জিনিসটা কনসেপচুয়ালাইজ করা বা কনসেপ্ট করলে কি করে আইডিয়াটা, বা তোমরা দুজনে ভাবলে কি করে যে এরকম একটা ডকুমেন্টারি বানাবে? তো এই পার্টিকুলার ডকুমেন্টারিটা যেটা হয়েছিল যে 2016 থেকে তো মানে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা একটু চেঞ্জ হচ্ছিল, পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা। কিন্তু আমরা মোটামুটি আমরা কখনোই ইলেকট্রাল পলিটিক্স এর মধ্যে খুব একটা মাথা ঘামাইনি। আমরা রাইট, হ্যাঁ। মোস্টলি সামাজিক সাংস্কৃতিক কাজই করেছি অনেক বছর ধরে, মানে এক দশকের ওপর ধরে। তো সে আমরা মানে সর্ট অফ দেখছিলাম বিষয়টা কি হচ্ছে, উদ্বিগ্ন ছিলাম। কিন্তু 2018-19 সাল থেকে তখন আমরা ঠিক করি যে 2019-এর ইলেকশনটাকে আমরা একটুখানি ডকুমেন্টেশন করব।
এটাতে আমাদের একটা একাডেমিক প্রজেক্টও ছিল আরো অনেক ফিল্ম মেকারদের সাথে, যে আমরা একটু ইলেকশনটাকে স্টাডি করব, কিছু কিছু জায়গায় স্টাডি করব। সেইভাবে আমরা শুরু করেছিলাম, জাস্ট ডকুমেন্ট করে রাখবো, জাস্ট একটা অবজার্ভ করব, ক্লোজলি উইটনেস করব, এই একটা জায়গা থেকে হয়েছিল। তো সেটা করতে গিয়ে তো 2019-এর ইলেকশনটা তো তারপরে সাংঘাতিক একটা মানে বেশ একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি হয়ে গেল। আর আমরা আবার মানে সেসব ঘটনার মধ্যে মানে কাকতালীয় ভাবে উপস্থিত থেকে গেলাম, আমরা আমাদের চোখের সামনেই অনেক কিছু ঘটতে লাগলো। তো তাতে আমরা কি অদ্ভুত ফুটেজ পেলাম, এবং আমরা আমরা দেখতেও পেলাম ইলেকশনটাকে অনেক কাছ থেকে, বিশেষ করে বিজেপির যে ক্যাম্পেইনটা কিরম ভাবে হচ্ছিল আসলে। আর যারা ধরো মানে একদম সাধারণ লোকজন আর কি, হুম। রাস্তার লোকজন, তারা কি ভাবছে না ভাবছে ইলেকশনের সময় দেখবে যে তুমি যদি রাস্তায় ঘাটে গিয়ে লোকের সাথে একটু আড্ডা মারো, তাহলে দেখবে যে সবাই প্রচুর কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এমনি টাইমে কিন্তু অতটা কথা না। বলে না। তো এটা আমাদেরও ফার্স্ট টাইম একদম মানে হাতে কলমে এক্সপিরিয়েন্স হলো, যে লোক একদম মানে প্রচুর কথা বলছে, প্রচুর বক্তব্য। তো সেগুলো আমাদের আর কি ফুটেজ হলো। এটা হতে হতেই আবার যেটা তখন আমাদের আরেকটা প্যারালালি একটা জিনিস চলছিল, যে 2018-19 সাল থেকে তো এনআরসির ব্যাপারটা ঘটলো আসামে। হুম। তো এটা নিয়ে আমরা এমনিতে মানে আউটসাইড দিস ডকুমেন্টেশন আমরা এমনিতেই খুব উত্তেজিত, এবং আমরা ওটা নিয়ে খুবই অ্যাক্টিভিজম করছিলাম। আমরা ওটা নিয়ে বই ছাপানো, এ করা, লোকের পথসভা করা, হ্যান ত্যান এসব করছিলাম। তো সেটাতেও আমাদের একটা বাড়তি ইন্টারেস্ট ছিল, যে জিনিসটাকে ডকুমেন্ট করা এবং এই জিনিসটাকে লোকে কিভাবে দেখছে, সাধারণ লোকে। এটা তো কখনো আগে ঘটেনি, বেশ একটা অভূতপূর্ব ব্যাপার যে লোকের নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে, তো এর আগে কখনো হয়নি। এসব করতে করতেই আমাদের 2019টাকে পুরো চোখের সামনে দেখা। তারপর একদম শেষ দিনটা আমার মনে আছে, যে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোলো, সেদিন মানে আমরা তো এতটাই শকড হয়েছিলাম। হুম। আমার মনে আছে যে আমরা তখন বিজেপির হেডকোয়ার্টারে আমরা ছিলাম, আমরা শুটিং করছিলাম, শুটিং এর মানে এটা জন্য। 19-এর লোকসভার কথা বলছো তো? 19-এর লোকসভার কথা বলছি। হুম। আর আমরা দেখছি যে মানে কি হচ্ছে, এরকম পশ্চিমবঙ্গে 40% ভোট, পশ্চিমবঙ্গে 18টা সিট, এগুলো কি সত্যি? মানে আমরা চিমটি কেটে ভাবছি যে কি হচ্ছে, মানে কি সত্যি দেখছি এগুলো কি ঘটছে সত্যি সত্যি? মানে প্রচন্ড মন খারাপ আমাদের, প্রচন্ড ডাউন আমরা। তখন ঠিক করলাম, সেদিনই আমরা ঠিক করলাম যে না না, এই ডকুমেন্টেশন মানে এই ফিল্মটা বানাতে হবে, এই ফিল্মটা বানাতে হবে। আর আরো মানে আরো 2-3 বছর আর কি আমরা চালাবো, প্রসেসটাকে চালাবো। আর সবটা জিনিসটাকে ডকুমেন্ট করে রাখবো, যে এত তাড়াতাড়ি দ্রুত একটা পট পরিবর্তন হচ্ছে বাংলায়, যেটা আগে ঘটেনি। লোকজন কি ভাবছে না ভাবছে, আমরা এই এই ডকুমেন্টেশনটাকে ফুল সিনেমার দিকে নিয়ে যাব, ডকুমেন্টারির দিকে নিয়ে যাব। তখনই আমরা এটা ঠিক করলাম। বাকিটা দৈবায়ন বলতে পারে যে তারপর কি করে নেক্সট স্টেজটা হলো। আসলে মানে এটা তো একটা, আমি এটা করতে চাইনি, বা এই ছবিটা যদি না করতে পারতাম তাহলেই ভালো। মানে যখন আমরা আহ, প্রথম ওই শুটিংটা করলাম, যে হুম। শুটিংটা হয়তো যেটা বললে একটা একাডেমিক প্রজেক্ট ছিল, এবং সেটা ওখানেই থেমে যেতে পারে। ধরা যাক যদি কোনো কারণে বাংলায় ওরা 18টার বদলে 2 সিট পেতো, বা 3টে বা 4টে বা 5টা সিট পেতো, তাহলে এই ছবিটা আমরা করতামই না একদম, সেটা শেষ হয়। কিন্তু যখন আমাদের মনে হলো যে এটা এটা এমন একটা ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে, যেটা খানিকটা আমাদের অতীতকেও দেখতে পারে এবং খানিকটা ভবিষ্যৎকেও দেখতে পারে। এবং এবং ডকুমেন্টারি যেটা হয় তৈরি, সেটা সবসময় যে মানে অনেকটাই হয় মানে এডিট টেবিলে বসে, মানে হুম। বসে দেখা যায় যে আচ্ছা এই জিনিসটা তো মিসিং থাকে, এটাকে শুট করা যাক, বা এই জিনিসটা দিয়ে ব্যাপারটাকে এগোনো যাক। হ্যাঁ, তো আমরা একটা ছোট কাট করেছিলাম যতটুকু আমাদের 19 ইলেকশন, সেটা দেখতে দেখতে আমরা ভাবছিলাম এটা দিয়ে কি হবে, মানে এটা দুই তো একটা ইলেকশন, এবং যাকে করা আছে সে হেরে গেছে, না হচ্ছে না। হ্যাঁ, আমাদের কাছে অনেক খুব গুরুত্বপূর্ণ ফুটেজ আছে, যেরকম আইটি সেলের ফুটেজ আছে, ইত্যাদি ফুটেজ হুম। আছে, পিএইচপির ফুটেজ আছে, তারা কিভাবে কাজ করে তার ফুটেজ আছে, সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আদারওয়াইজ এটা কি করা যায়। তো সেটা ভাবতে ভাবতে আমাদের মনে হলো যে এই ব্যাপারটা কি শুধুমাত্র এই 2019-এ এসে হলো, না এর একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, মানে ভারত বাংলায় হিন্দুত্ববাদী রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, যেটা ডরমেন্ট থাকতে পারে। তো সেই জন্য আমরা ভাবলাম যে আমাদের নিজেদের অতীতকে খুঁজে দেখা যাক, এবং সেটার জন্য আমরা আমাদের পরিবারের দুজনের সাক্ষাৎকার ব্যবহার করলাম, আমার বাবা, কস্তুরীর বাবা, এবং সেটাকে ফেলে দেখতে চাইলাম যে দীর্ঘদিন ধরেই আসলে একটা বীজ আকারে আহ, আহ, মানে নানা রকম সম্ভাবনা লুকিয়ে ছিল, যে হঠাৎ করে কিছুই হয় না। ওই সম্ভাবনাটাকে আমরা দেখাতে চাইলাম প্রথম দিকে। এবং পরের দিকটা যেটা হলো সেটাও অনেকটাই আবার কোইন্সিডেন্স, যে সিএ এনআরসি মুভমেন্ট হলো, সেখানে আমরা জড়িয়ে পড়লাম, সেখানে বিজেপির সাথে সংঘাতের জায়গা হলো, পরে বিজেপি বলে একটা ক্যাম্পেইন হলো, আবার তারা হেরে গেল। এই যে সবকিছু হলো বা সেটা আমরা দেখলাম, আমরা ছবি তুললাম, সেটা আবার একটা কোইন্সিডেন্স। মানে এই 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 কারণেই আমাদের ডকুমেন্টারি বানাতে খুব ভালো লাগে, যে এই ব্যাপারটা আমি কোনো স্ক্রিপ্ট করতে পারি না।
মানে জীবন যেরকম আমার ছবিও সেদিকেই এগোবে, এবং সেটাই হুম। হলো। সেটা যত তাড়াতাড়ি আমরা ভেবেছিলাম সেই সময় হলো না, তার কারণ ডিমান্ড করলো যে আর একটু অ্যাটলিস্ট 2021 ইলেকশন অব্দি ব্যাপারটাকে দেখা যায়। তো আমরা সেটাই দেখলাম। আহ, সেখানে কি থামতে হলো আমাদের, হুম। এই আর কি। হ্যাঁ, মানে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং যেটা মানে ওখানেও কথা হচ্ছিল আইএসএ তে, আর সেটা আমার পরেও মানে ভেবেছি ব্যাপারটা নিয়ে, যে হিস্ট্রির সাথে একটা কানেক্ট করার ব্যাপার, যে প্রেজেন্টকে, রাইট? এবং সেইখানে কিছু কিছু যেই জিনিসগুলো প্রশ্ন, এটা হচ্ছে তোমার যেটা মনে হয়েছে যে তোমার বাড়ির পরিবারের লোকজন এবং তাদের যে ইতিহাস, মানে এইখানে আমি মানে পার্সোনাল কিছু অ্যানেকডোটাল যে অবজারভেশন আমার আছে, তার মধ্যে আমি দেখেছি যে এই সিমিলার এক্সপিরিয়েন্সে লোকজন দুদিকেই গেছে আর কি। মানে কেউ কেউ মানে ওই জিনিসটা, ওই যে মানে হেডটাকে ক্যারি করে, মানে হয় না, মানে সিমিলার জিনিসটা ওখানে হয়েছে, সেই জিনিসটা ক্যারি করে আমরা এখন এখানে মেজরিটি, সো মানে আমাদের সেই জিনিসটা হওয়া উচিত নয়, এটা এটা একটা বড় সংখ্যা আছে আর কি। ইনফ্যাক্ট এটা মানে যারা আরো পরের দিকে মানে মিগ্রেট করেছে, মাইনরিটি, বাংলাদেশের ধরো হিন্দু যারা মিগ্রেট করেছে, তাদের মধ্যে আরো অত্যন্ত বেশি আর কি। এবং আরেকটা আছে যেমন খুব মানে যেটা তোমাদের কি ইতিহাস কিছুটা আর কি, যারা কিছুটা উদ্বাস্তু ফ্যামিলি থেকে এসে, তো তারা ওই যে সিমিলার জিনিসটার যে অন্য পিঠ, মানে একই জিনিসের অন্য পিঠ, সেই জিনিসটাকে রিয়েলাইজ করা। তো এই দুটো জিনিস কি করে মানে ব্যাপারটা ফ্লো করে, মানে তোমার কি মনে হয় যে এই দুটো জিনিস কি করে মানে এই ডাইকোটমিটা কিভাবে বোঝা যায়? আমি যেভাবে দেখি আমি বলছি, হুম। সেটা হচ্ছে যে দেখো, আমরা বলি যে সংঘ পরিবার তারা ভারতের ইতিহাসকে আবার লিখছে তাদের মতো করে, হুম। মানে সত্যি ঘটনাগুলোকে গুলিয়ে দিচ্ছে, অনেক কিছু ফিকশনাল জিনিস আনছে, কিছু লোককে হিরো বানাচ্ছে, এগুলো যেরকম একটা গ্র্যান্ড ন্যারেটিভ স্কেলে হচ্ছে, একদিকে সেটা হচ্ছে। আহ আরেকদিকে যেটা হচ্ছে সেটাকে পাতি বলে, মানে জনগণের স্মৃতি নিয়ে, সেটাকে নিয়ে খেলা করা, ম্যানিপুলেট করা। মানে কৌম স্মৃতি হয় না, যে মানে ধরো একটা একজনের স্মৃতি নয়, একটা গোষ্ঠীর হয়তো একটা স্মৃতি, হ্যাঁ, মানে তারা ধরো একটা গোষ্ঠী কিভাবে দেশভাগকে মনে রেখেছে। হুম। হ্যাঁ, আমরা যদি পশ্চিমবঙ্গের কথাতেই বলি, আমি হুম। সারা ভারতের কথায় যাচ্ছিই না। আহ, মানে ধরো দৈপায়নের বাড়িটা হচ্ছে সোকল, যেটাকে আমরা বলি ঘটি, আর হুম। আমরা হচ্ছি যাকে বলি আমরা বাঙাল, মানে হুম। আমরা ওপার থেকে এসেছি, ওরা চিরকাল এই পারেই ছিল। হুম। এবারে এরা এই যে দুটো গোষ্ঠী, এরা কিভাবে দেশভাগটাকে দেখেছে, এদের জার্নি কি ছিল, মানে গোষ্ঠী হিসেবে এবং ব্যক্তি হিসেবে, এইটা তো মানে এগুলো, এই স্মৃতিগুলোকে তো আরেকবার নতুন করে ঘাঁটা হচ্ছে। মানে হুম। ধরো ধরা যাক ওর বাবা ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন, হুম। যে সময় উনি নিজে ছোটবেলায় একদম বালক বয়সে, মানে যাকে বলে টিনেজ বয়সে, আরএসএস এর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন এবং হুম। কিছুদিনের জন্য আরএসএস জয়েন করেছিলেন। হুম। যেটা ওনাকে এখন যারা চেনে তারা এটা জানলে পুরো অবাক হয়ে যাবে, বলবে তাই হুম। নাকি, হুম। জানতাম না তো হুম। এই ব্যাপারটা। কারণ ওনার জীবনে একটা সন্ধিক্ষণ আসে যখন গান্ধীজিকে হত্যা করা হয়। রাইট। সেটা এবং গান্ধীজিকে হত্যা করার পরে যখন উনি দেখেন যে আরএসএস এর লোকেরা মানে সব মিষ্টি বিলি করছে, ওনার নিজের শাখায় গিয়ে উনি হুম। দেখেন যে সেখানে মিষ্টি খাওয়া হচ্ছে, রাইট। উৎসবের মেজাজ, গডসেকে বলা হচ্ছে, তখন উনি মানে তখন এটা মানে আর টিনেজ বয় আর কি, সে কিন্তু মানে ত্যাগ করে দেয় যে জিনিসটা। তো সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে উনি ওই স্ট্রিমের সাথেও থাকতে পারতেন, এই স্ট্রিমের সাথেও থাকতে এক্স্যাক্টলি। পারতেন। আমরা যদি প্রত্যেকে ব্যক্তি হিসেবে ভাবি, ধরো আমি প্রত্যয়, তুমি তুমি মেখলা, আমরা সবাই এক একটা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোনো একটা পক্ষ নিই বা একটা কোনো দিকে হুম। যাই, এবং এক্স্যাক্টলি। সেইভাবে আমাদের কিন্তু কৌম স্মৃতিটাও কিন্তু চেঞ্জ হতে হতে যায়। ব্যক্তির জীবনেও চেঞ্জ হয়, কৌমের জীবনেও চেঞ্জ হয়। হুম। তো ওর বাবা যে ডিসিশনটা তখন নিয়েছিলেন, সেই ডিসিশন শুধু ওর বাবা একা নেয়নি, মানে একটা গোষ্ঠীর অনেকেই সেই ডিসিশনটা নিয়েছিল যে দেশভাগের পরে, ধরো যাক যদি আমি ঘটি জনগোষ্ঠীর কথাই বলি, তারা কিন্তু হিন্দুত্ববাদী হয়ে যায়নি। যদিও আমরা যদি হিস্টোরিয়ান জয়া চ্যাটার্জির লেখা পড়ি তাহলে আমরা দেখবো যে দের ওয়াজ আ বিগ চান্স, খুবই সম্ভাবনাময় ছিল সেই সময় যে দেশভাগের ফলে বাঙালি জাতির হিন্দুত্ববাদী দিকে চলে হয়ে যাওয়া যাওয়া সেই একেবারেই সময়। তাই, একেবারেই কিন্তু তাই। যেরকম এক একজন ব্যক্তি ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে গেছেন, সেরকম একটা জাতীয় মোরাললেস একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কিন্তু ওইদিকে যায়নি। হুম। তো সেই একটা বড় সিদ্ধান্ত যেটা আমাদের জাতিকে বলতে পারো বাঁচিয়ে দিয়েছে সেই সময়। এবারে রাইট। নেক্সট চলে আসি আমার বাবার কথা। আমার বাবা একজন বাঙাল ফ্যামিলি, মানে বাবাদের বাড়ি ছিল চট্টগ্রামে, বাবাদের ফ্যামিলির অনেকে মাস্টারদা সূর্য সেনেরও লতায় পাতায় আত্মীয় ছিল, ওদের হুম। ওখানে একদম মানে ওরা ওখানেই বাড়ি মনে করতো, চিরকাল ওখানেই থাকবে। এবারে 1964-এ আমার বাবা তখন ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তো।
2 বছর পড়া হয়ে গেছে। তখন বাবা ওই ঢাকায় যে নারায়ণগঞ্জের দাঙ্গাটা হলো সেটা দেখেছিল, যেটা ওই হযরতবাল মসজিদে যে ঘটনাটার পরে হয়েছিল, পূর্ব উপমহাদেশের দাঙ্গা, সেটা দেখার পরে বাবার একজন সহপাঠী খুব বাজেভাবে সেখানে আক্রান্ত হয়। এগুলো দেখে টেকে বাবা এখানে চলে আসে। মানে ওরা কিন্তু দেশভাগে আসেনি, ওরা 1964-এ এলো। তো সেখানে দাঁড়িয়েও আমার বাবার সামনে আবার একটা সন্ধিক্ষণ, আবার একটা ক্রস রোডস। কি ক্রস রোডস? একটা হতে পারতো যে বাবা চিরকাল ওই পারসিকিউশনটাই বড় করে মনে রাখলো, যে ওই যে আমি একটা ঢাকার দাঙ্গা দেখেছিলাম, সেই দাঙ্গাটাই বাবার মনে হয়ে গেল, যে সারা জীবন ধরে ওটাকেই মানে ভাবছে, ওই দিকেই বাবা, মানে তাহলে তো সে মানে ইসলাম বিদ্বেষী হয়ে যেত। এক্স্যাক্টলি। কিন্তু সেটা চুজ না করে বাবা যেটা, বাবার ইন্টারভিউ যেটা আছে, বাবা যে কথাগুলো বলে, সেটা হচ্ছে যে বাবা তার বাকি যে জীবনের অভিজ্ঞতাটাকে বেশি করে মনে রাখতে চাইলো। যে তার চট্টগ্রামে সে একজন মাইনরিটি হিসেবে কিভাবে ছিল, তার মেজরিটি প্রতিবেশীরা তাকে কিভাবে ভালোবাসতো, আগলে রেখেছিল, একসাথে থাকতো। সে চুজ করলো যে আমি ওটা মনে রাখবো। না হলে তো সে আজকে মানে যেটা হচ্ছে সেটাই হয়ে যেত, তাই না? তো আমি সেটাই বলছি যে মানে আমাদের ইতিহাসের সন্ধিক্ষণে ব্যক্তি মানুষও দাঁড়ায়, আবার জাতি একটা হিসেবে আমরা জাতি দাঁড়াই। হিসেবে হ্যাঁ, গোষ্ঠী তো হিসেবে আমরা যেটা দাঁড়ানো, হ্যাঁ। আমরা সবসময় কিন্তু একটা কোনো দিক বেছে নিচ্ছি, সেই হিসেবে ব্যক্তি হিসেবেও আমরা একটা দিকে চলে আসছি, আর গোষ্ঠী হিসেবেও আমরা কিন্তু ইনফ্লুয়েন্সড হচ্ছি। এখন যেটাকে আবার রিভার্স করবার চেষ্টা হচ্ছে, এখন যেভাবে মানে ঢালাও ভাবে সমস্ত উদ্বাস্তুকে, সমস্ত বাঙালকে বলা হচ্ছে যে আরে তোমরা ভুলে গেছো, তোমরা পার্সিকিউটেড। এটা যারা বলছে তারা আবার এই দেশেই সংখ্যালঘুদের পার্সিকিউট করছে, এবং মানে খুব আনন্দের সাথে আর কি। তো এই খেলাটা ধরতে পারলে আর কি তখন মুশকিলটা হয় না কিন্তু। যাই হোক, তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল দেখানো, যে এই ফিল্মটাতে যে আমাদের আমরা যেরকম মাঝে মাঝে বলি না যে ও ও বাঙালি তো আগে একদম পারফেক্ট ছিল, বাঙালির তো কোনো সমস্যা ছিল না সাম্প্রদায়িকতা নিয়ে, বাঙালি তো একদম পারফেক্ট ছিল, এই তো রিসেন্টলি 3-4 বছর হলো এই সমস্ত বেঙ্গলে হচ্ছে, এটা তো ভুল কথা। মানে আমাদের হ্যাঁ, এখানে তো অনেক কিছুই ঘটেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু ক্রস হ্যাঁ, রোড গুলো মানে পেরোতে পেরোতে হ্যাঁ। এসেছি, হুম, হুম, ক্রস হুম, রোড গুলো পেরোতে পেরোতে এসেছি। সেটাই একটু মানে ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের এই হুম। মানে পার্সোনাল পলিটিক্যাল দুটোকেই আনা। সেই কনটেক্সটে মানে রবীন্দ্রনাথের ওই একটা ইউনিভার্সাল অ্যাপিল, যেটা লিবারাল অ্যাপিল, সেই জিনিসটা বাঙালিদের হয়তো বেশি ডমিনেট করেছে বাঙালি চেতনাকে। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে যে বঙ্কিমচন্দ্রের কিছু লেখা বা এইগুলো থেকেও পাওয়া যায় যে যেগুলোর মধ্যে কিছুটা র্যাডিক্যাল এরকম টাইপের জিনিসপত্র লেখা ছিল। কিন্তু এখনকার যে যেই ধরনের একটা মডেল আমরা দেখতে পাচ্ছি, মানে সেইটার সাথে কি ওইটাকে খুব বেশি কানেক্ট করা যায়, নাকি এটা একটা ব্র্যান্ড নিউ একটা ব্যাপার যেটার মধ্যে খুবই বেশি, মানে সেটা খুব কম বাঙালি আর অনেক বেশি নর্থ ইন্ডিয়ান ধাঁচের, মানে এই যে ধরো রামনবমী ইত্যাদি নিয়ে যে জিনিসগুলো হচ্ছে, এগুলো তো বাংলার সাথে খুব একটা রিলেটেড নয় না। এবং বাঙালি যে, মানে বাঙালি কেন এটাতে বেশি ভালনারেবল বা সাসেপ্টেবল এখন, এটার একটা রিজন হতে পারে যে বাঙালি চেতনায় আর ঠিক মানে বাঙালি ব্যাপারটা কমে গিয়ে এখন ওই, এই দীপেশ চ্যাটার্জি একটা কথা লিখেছিলেন আনন্দবাজারে যে ওই ইন্ডি বং, মানে মানে তাদের ব্যাপারটা হচ্ছে আমি মানে বং বাট ইন্ডি বং আর কি। তো এই জিনিসটার কি মানে কিছু একটা রিলেশন থাকতে পারে? দেখো আমরা তো ছোটবেলায় আমাদের মাধ্যমিকের সিলেবাসে ছিল রামের বিলাপ। তোমাদের ছিল? হুম। রামের আমি আমাদের পড়েছি। বেলা রামের থেকে বিলাপ। ছিল না বোধহয়। হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু দেখেছি সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, রাম বিলাপ করছে বেচারা বসে হ্যাঁ, বসে, এইসব আমরা দেখেছি। তারপরে সেটা তো ছেড়ে দাও, বাঙালিদের কথা ছেড়ে দাও, আমাদের তো মানে মাইকেল মধুসূদন তো রাবণকে হিরো বানিয়ে কাব্য লিখে গেছেন, সেটা মেঘনাদ তো বন, আমরা হ্যাঁ। ছোটবেলা থেকে হুম, পড়ছি। কারোর কোনো মানে অসুবিধাই নেই এটা নিয়ে, মানে লোকে এটাকে প্রেফার করে যে মানে কর্ণ হিরো, রাবণ হিরো, যারা হিরো না অ্যান্টি হিরোরা হিরো, এই এটা আমাদের মনে হয়েছে একটা খুব ভালো কাব্যিক উপাদান, মহাকাব্যিক উপাদান ইনফ্যাক্ট। এগুলো করে আমরা বড় হয়েছি, আমাদের কোনোদিন রাম টাম নিয়ে কোনো বিশেষ কোনো ব্যাপার ছিল না। আবার আমরা রামকে কিছু বিশেষ অপছন্দও করতাম এরমও নয়, রাইট, মানে হ্যাঁ। রাম একটা ক্যারেক্টার, মহাকাব্যিক একটা ক্যারেক্টার, তাকে নিয়ে কাটাছেঁড়া চলছে। তার রামরাজত্বে যে দলিত এবং নারীদের নিচু চোখে দেখা হয় সেটা নিয়ে ওপেনলি সবাই লিখছে, এই নিয়ে হুম। কারোর কোনো অসুবিধা নেই। আবার এদিকে যারা ধরো অবাঙালি, অবাঙালিরা তো চিরকাল পশ্চিমবঙ্গে ছিল, তাদেরও কিন্তু রামনবমীর পালনটা মোটেই এরকম ছিল না। ভায়োলেন্ট ছিল আমার না আর কি, বা আমার পলিটিক্যাল ছিল মনে না অ্যাজ সাচ, হ্যাঁ। আমার মনে আছে যে 2016-17 সালে টেলিগ্রাফে একটা খবর বেরিয়েছিল যে আহ, মানে আমাদের সেন্ট্রাল এভিনিউর যে একটা রাম মন্দির আছে এবং সেখানে যে একটা রাম লাইব্রেরি আছে, তার লাইব্রেরিয়ান এবং পূজারী তিনি বলেছিলেন যে আমাদের এখানে রামনবমী মানে 9 দিন ধরে সবাই আসে, রামচরিতমানস পড়া হয়, পাঠ করা হয়,
তারপর সবাই বাড়ি চলে যায়, মানে এটা নিয়ে এত চাপের কি আছে, এরকম। আমার মনে আছে মৌসুমী ভৌমিকের সাথে একবার আড্ডা হয়েছিল, উনি বলেছিলেন উনি স্টেটসম্যানে আগে কাজ করতেন অনেক, মানে যখন উনি ইয়াং ছিলেন সেই সময়, তাই সেই স্টেটসম্যান হাউসের নিচে অনেকে রামচরিতমানস পাঠ করতো। মানে এটা নিয়ে তো কোনো অসুবিধা কিছু ছিল না, কিন্তু অস্ত্র ফস্ত্র নিয়ে মিছিল করা এবং মানে পুরো জিনিসটাকে পলিটিক্যাল করে দেওয়া, হুম, 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 এই এখন যেটা হচ্ছে সেটা তো একটা পলিটিক্যাল ব্যাপার। মানে হুম, তুমি দেখবে ওখানে তুমি দেখবে সব উগ্র, মানে বিশেষভাবে পুরুষদের আস্ফালন, একগাদা মানে অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের সামনে গিয়ে হুংকার করা, ইন্ডিড, হ্যাঁ। ডিজে বাজানো। এটা আবার এটা কবেকার ছিল? এটা তো কোনোদিনই ছিল না। এই গোটা জিনিসটা একদমই আমদানি। এবং এটা এটা শুধু উত্তর ভারতের আমদানি বলে শুধু নয়, এই জিনিসটা কিন্তু দক্ষিণ ভারতেও এখন আমদানি করবার চেষ্টা হচ্ছে। আমরা 2-3 বছর আগে থেকে পরপর ধারাবাহিকভাবে অনেকবার কেরালা গেছি। হুম, কেরালার লোকেদের থেকে দেখেছি শুনেছি যে ওখানে ঠিক এইরকম ফর্মে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবটাকে কমিউনালাইজ করা হচ্ছে, যেটা ওখানে এরকম একদমই ছিল না। মানে পুরো আইডিয়াটা হচ্ছে যে রিলিজিয়াস প্রসেশনকে মিলিটেন্ট করে তোলা, খুব জঙ্গি করে তোলা, প্রভোকেটিভ করে তোলা, উস্কানিমূলক করে তোলা, এবং বিশেষ করে খ্রিস্টান এবং আরো বিশেষ করে মুসলিমদের ধর্মস্থানের পাশ দিয়েই যাতে যায়, তাদের বাড়ির পাশ দিয়ে যা তাদের এলাকার মধ্যে দিয়েই যাতে যায়, এই রুটটাকে এমন ভাবে ডিজাইন করা যে আমি উস্কানি করতে করতে যাব এবং আমার যে মানে একটা সংখ্যাগুরুবাদ সেটাকে আমি দেখাতে দেখাতে যাব, যাতে আমি ওয়েট করবো যে কেউ একটা একটা প্রত্যাঘাত করবে বা কিছু করবে, তখন আর কি জিনিসটা এটা হবে। এবং এটা যদি আমরা স্টাডি করি তাহলে দেখবো যে এটা স্বাধীনতার আগে থেকেই আরএসএস এর মডেল। স্বাধীনতার আগে থেকেই কিন্তু আরএসএস যে বিভিন্ন জায়গায় যে দাঙ্গার ইতিহাসটা আছে প্রি ইন্ডিপেন্ডেন্স, হুম, সেখানেও কিন্তু এই ধর্মীয় শোভাযাত্রাকে ব্যবহার করে সংখ্যালঘু মানুষকে বিরক্ত করে উস্কিয়ে এই জিনিসটা করার একদম টেমপ্লেট আছে। এটা হুম, ইতিহাসে আছে, মানে এটা খুঁজলে পাওয়া যাবে, এবং আমরা একটা মানে বইতে সেটা সর্ট অফ ডকুমেন্টও করেছিলাম। তো এই এই জিনিসটাকে ওরা এখন একটা আলাদা লেভেলে নিয়ে গেছে, যেখানে উস্কানিমূলক জিনিসগুলো একদম ডাইরেক্টলি পলিটিক্যাল, ডাইরেক্টলি সেখানে বিজেপির এজেন্ডা বলা হচ্ছে। হুম, তো এবারে ওয়েস্ট বেঙ্গলে এটা ঢুকেছে, অন্যান্য রাজ্যেও এটা যেখানে আগে ছিল না সেখানে ঢুকে যাচ্ছে, মানে ওরা ধর্মীয় উৎসবের চেহারাটাই পাল্টে দেওয়ার একটা চেষ্টা করছে। না, আমি যেটা বলছি যে আমরা আসলে কয়েকটা জিনিস একদম ভুলে গেছি। মানে আমি একদম অতীতের কথা যদি বলি তাহলে খুব স্পষ্ট যে আহ, বঙ্কিম শুধু না, চন্দ্রনাথ বসু যিনি খুব স্পষ্টভাবে হিন্দুত্ব শব্দটাকে কয়েন করেছিলেন, মানে হুম, সাভারকারের আগে। ফলে এবং সেই সময় যে একটা নব্য হিন্দুত্ব ছিল, একটা রিভাইভালিস্ট টেন্ডেন্সি ছিল হিন্দুইজমের মধ্যে, সেটা অবশ্যই আমাদের বাংলায় সেটার জন্ম হয়েছিল। হিন্দু মেলা থেকে শুরু করে আমাদের যে স্বদেশী আন্দোলন ছিল তার মধ্যে তার বীজ লুকিয়েছিল, সবকিছুই ছিল। সেটা কি এরকম একটা ব্যাপার ছিল? হয়তো না, কিন্তু বীজ লুকিয়েছিল, সেটা প্রথমে মাথায় রাখা উচিত। এটা এক। দ্বিতীয়, আরেকটা জিনিস আমরা ভুলে গিয়েছি যে 14 সালে যখন মোদী ক্ষমতায় আসে, তারপর কিন্তু দীর্ঘদিন বিজেপি একটা দুর্বল অবস্থায় ছিল পশ্চিমবাংলায়। মানে 2019-এ হঠাৎ করে তার উত্থান হলো, কিন্তু তার আগে বাংলায় যে সংগঠনটা আহ, মানে জঙ্গি হিন্দুত্ববাদের প্রবক্তা ছিল সেটার নাম হিন্দু সংহতি, যেটা আবার খুব স্পষ্টভাবে এক ধরনের বঙ্গীয় মডেল অফ হিন্দুত্ববাদের চর্চা করতো, যাদের স্লোগান ছিল জয় মা কালী, এবং যে খুব স্পষ্টভাবে হিন্দুত্ববাদের একটা বঙ্গীয়করণ করার চেষ্টা করতো। মাথায় রাখতে হবে যে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ফেনোমেনন নয়, সাউথ ইন্ডিয়া যেরকম কর্ণাটকে এই ধরনের কোট আনকোট ফ্রিঞ্জ এলিমেন্ট, মানে ওখানে রাম সেনে, কোনো একটা জায়গায় সনাতন ভারত, মানে এই ধরনের ফ্রিঞ্জ আছে। এলিমেন্ট গুলো কিন্তু হুম, আরএসএস এর বাইরেও কাজ করেছে। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রেই তারা যেহেতু রাজ্য ভিত্তিক, তারা কিন্তু রাজ্যের যে স্পেসিফিসিটি, মানে এখানে হুম, যেন মা কালী, এখানে হুম, যেরকম অনেক বেশি এই বাংলাদেশের জন্ম ইত্যাদিকে ব্যবহার করে নেওয়া, এগুলো কিন্তু রয়েছে। মানে এরকম এতটাও ওদের মানে বোকা ভাবার কারণ নেই যে যে ফল্ট লাইন গুলো আমরা চোখে দেখতে পাচ্ছি সেগুলো ওরা দেখতে পাচ্ছেন না। যখনই দেখলো যে ওরা এতটাই এনাফ স্ট্রেংথ জড়ো করতে পেরেছেন যে ইলেকট্রালিও এবার তারা মানে একটা বড় জায়গায় পৌঁছতে পারছেন, তখনই হঠাৎ করে হিন্দু সংহতি গুটিয়ে গেল, তপন ঘোষ মারা গেলেন, সেটা একটা কারণ, কিন্তু আদারওয়াইজ হিন্দু সংহতি গুটিয়ে গেল। এবং বিজেপি নিজ মহিমায় আমাদের এখানে হিন্দুত্ববাদের মূল প্রবক্তা হিসেবে উঠে আসলেন। কিন্তু কাল যদি কোনো এক কারণে ধরা যাক এই ইলেকশনে যদি ধরা যাক আবার বিজেপি
কমে গেল, যেটার একটা ধরা যাক সম্ভাবনা আছে পশ্চিমবাংলায়, তাহলে কিন্তু আবার আমরা দেখবো যে এই ধরনের কোট আনকোট ফ্রিঞ্জ এলিমেন্ট গুলো উঠে আসবে, এবং তারা কিন্তু যে বাঙালি ব্যাপারটাকে ব্যবহার করবে। মানে হুম। সেইভাবে দেখতে গেলে বাঙালি হওয়ার সাথে তো হিন্দুত্ববাদী হওয়ার কোনো বিরোধিতা নেই, মানে কেউ চাইলেই হতে পারে এবং সেটা হতেই পারে। এবার এবার তা সত্ত্বেও একটা সত্যি কথা আছে যে ওরা যে হিন্দুত্বটাকে আনতে চায় সেটার সাথে একটা ন্যাশনালিজমের গল্প আছে, এবং ন্যাশনালিজমের যে গল্প সেটা অবশ্যই হিন্দি এবং হিন্দু ফিউজ করা একটা ন্যাশনালিজম, যেটার ক্ষেত্রে একটা ফেডারেলিজমের দাবি বা বাঙালি জাতিসত্তার দাবি বা সমস্ত জাতিসত্তার দাবিও একটা ডেটারেন্ট হতে পারে। অনেকেই আজকাল বলছেন, পার্থ চট্টোপাধ্যায় মানে যিনি জেলে আছেন, তিনি যিনি বাইরে আছেন, তিনি তার কথা বলছেন। তো এরকম অনেকেই এখন জাতিসত্তার কথা বলছেন। আসতেই পারে সেই প্রশ্নটা, আমরা উড়িয়ে দিতে পারি না, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা এতটাও যেন মানে সেলফ অ্যাসিওর্ড না হয়ে যায় যে মানে বাঙালি হিন্দুত্ববাদ সেটা অসম্ভব, কারণ কদিন আগেই সেটা হয়ে গেছে, মানে কিছুদিন আগেই সেটা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যে ওই যে ফ্রিঞ্জ কথাটা বললে, তার মানে ওর ইম্প্যাক্টটা ততটাও বোঝা যায়নি, যে ইলেকট্রাল জায়গায় ব্যাপারটা আসা সেইটার মধ্যে হয়তো আরো অন্যান্য রকম ইকুয়েশন, তার মধ্যে এই যে কালচারাল ফেনোমেনন গুলো, এই বাঙালির আস্তে আস্তে বাঙালি ছেড়ে ইন্ডিয়ান একটা মানে ন্যাশনালিস্টিক ট্রেন্ডে চলে যাওয়া, সেগুলো হয়তো থাকতে পারে। তো যাই হোক, তো আমরা মানে তুমি যদি বাঙালিকে ন্যাশনালিজম কিন্তু শুধু এরা শেখায়নি, মানে টু ভেরি অনেস্ট, বাঙালিকে ন্যাশনালিজম শেখানো তাই কিন্তু কংগ্রেস এটা দীর্ঘদিন ধরে নিয়েছিল, তার কারণ সেটা তার প্রজেক্ট। মানে হুম। তার মানে এর যদি প্রজেক্ট হয় একটা কালচারাল ন্যাশনালিজম, তাহলে ওর প্রজেক্ট হচ্ছে নিখাদ ন্যাশনালিজম। মানে এই নিয়েই দীর্ঘদিন ধরে বামপন্থীদের সাথে কংগ্রেসের এক ধরনের ছিল, সংঘর্ষের জায়গা ছিল, যে তোরা চীন বা পাকিস্তানের দালাল, আমরাই হচ্ছি প্রকৃত হুম। জাতীয়তাবাদী। মানে কংগ্রেস, ছোটবেলায় যখন আমরা কংগ্রেসের ভাষণ শুনতাম, তখন ব্যাপারটাই ছিল যে আমরা জাতীয়তাবাদী, আমরা গান্ধীজি নেহরুজির ভক্ত, এবং তোরা সবাই বাইরে থেকে চীন এবং পাকিস্তানের দালাল। এই এই যে একটা ইন্টারন্যাশনালিজমের বিরুদ্ধে ন্যাশনালিজমকে দাঁড় করানো, এবং আমরা কিন্তু মানে জাতি মানি না, আমরা ধর্ম মানি না, আমরা একটা দেশ মানি, এই যে একটা গ্র্যান্ড ন্যারেটিভ, সেটা কংগ্রেস দিয়েছে। মানে মানে, সেইটারই একটা ভয়ঙ্করতম কালচারাল ন্যাশনালিজম, যেখানে মুসলমানরা হয়ে যায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সেটা বিজেপি এনেছে বলা যায়। কিন্তু এই যে দ্বন্দ্বটা, যেটা তামিলনাড়ুতে আমরা দেখেছি, তামিলদের সাথে কংগ্রেসের দ্বন্দ্ব, এইটা মানে ছিল আর কি, মানে এরকম নয় যে সেটা এরাই এনেছে, সেটা মাথায় রাখা উচিত। একটা দৈপান্ডা, তুমি বলছিলে একদম শুরুতে যে প্রিলিমিনারি স্টেজে যখন ডকুমেন্টেশন চলছিল, তখন এই আইডিয়াটা কনসিভ ছিল না যে এটা পরবর্তীতে তোমরা একটা সিনেমার ডকুমেন্টারি ফর্ম দেবে। তো বাট আফটার ইট ওয়াজ ডান, এই এই পর্যায়ে বা এই সময়ে দাঁড়িয়ে কি এটার রেলিভেন্স আরো বেড়ে গেছে, যে ইন টার্মস অফ অডিয়েন্সের কাছে আরো বেশি এটাকে পৌঁছে যাওয়ার? ফিল্ম ফেস্টিভ্যাল একটা পথ, আমি সেটা জানি, যে এখানে বহু মানুষ আসেন এবং এই ডকুমেন্টারিটা দেখানো হয়েছে। কিন্তু তাছাড়া কি তোমরা ভাবছো যে এটাকে আরো আরো মানুষের কাছে, ব্রডার অডিয়েন্সের কাছে পৌঁছানোর রেলিভেন্স আছে আজকের দিনে দাঁড়িয়ে? আমাদের ছবি সবার থেকে বেশি যেখানে খুবই দেখানো হচ্ছে সেটা সাউথ ইন্ডিয়া, আমার মনে হয় একই কারণে দেখানো হয়েছে। মানে আমি কস্তুরী দুজনে কখনো একসাথে কখনো আলাদা আলাদা ভাবে কর্ণাটকের একদম মানে ব্যাঙ্গালোর থেকে শুরু করে একদম গ্রামাঞ্চলে, কেরালার আমি প্রায় প্রত্যেকটা জেলায় গিয়ে এই ছবিটা দেখিয়েছি। আমার ধারণা আচ্ছা। ওখানে এই ছবিগুলো এই কারণেই দেখাতে ওনারা খুব উৎসাহ পেয়েছেন, তার কারণ হচ্ছে ওনারাও খানিকটা এইরকম একটা কাছাকাছি জায়গায় সাউথ ইন্ডিয়া রয়েছে। মানে তারা একদম মানে নর্থ ইন্ডিয়ার মতো সম্পূর্ণ বিজেপিরই একটা গড় হয়ে গেছে সেটা একদমই নয়। সেখানে একটা লিঙ্গারিং মানে ফিয়ার সারাক্ষণ কাজ করছে যে আমাদের এখানেও কি বিজেপি এসে যাবে, বিজেপি বা সংঘ পরিবার বা এই ধর্মীয় রাজনীতি আসবে। তার কারণ আমাদের যে একটা মানে অনেক সেলফ একটা অ্যাসুরেন্স ছিল যে বাংলায় আর যাই হোক এই ধরনের রাজনীতির কোনো জায়গা নেই, সেই ব্যাপারটা কিন্তু ওদের ওখানেও আছে। মানে এইটা কিন্তু ঠিক সেই রাজ্যে খুব একটা কাজ করবে না যেখানে বিজেপির সাথে কেউ ঘর করে দীর্ঘদিন। মানে তাদের কাছে এই আমাদের এই ফিয়ারটাই কাজ করবে না, বলবে যে বিজেপি আছে তো কি হয়েছে, মানে ইটস ওই পার্ট অফ দ্য গেম। ট্রানজিশনাল অ্যাংজাইটিটা কাজ করবে না আর কি। একদমই একদমই, যেটা সাউথ ইন্ডিয়া আছে, বিশেষ করে কেরালায় আছে, কর্ণাটকে আছে, তামিলনাড়ুতে আছে, এবং সেখানেই আমরা ব্যাপকভাবে দেখাতে পেরেছি। মানে আচ্ছা। আমরা প্রায় 1 মাস বা 2 মাস থেকে প্রায় প্রত্যেক দিন একটা স্ক্রিনিং হচ্ছে, প্রায় প্রত্যেকটা জেলায়। কেরালায় তো আমি প্রত্যেকটা জেলায় গিয়েছি, কস্তুরী গিয়েছে, আবার আলাদা করে গিয়েছে, ফলে
এই তিনটে রাজ্যে খুবই ব্যাপকভাবে প্রত্যেক জেলায় গিয়ে আমরা স্ক্রিনিং করতে পেরেছি। দুর্ভাগ্যক্রমে সেটা আমরা পশ্চিমবাংলায় করিনি প্রত্যেক জেলায় গিয়ে, কিন্তু আমরা মানে কেরালায় বলতে পারি যেরকম প্রত্যেকটা জেলায় গিয়ে, কর্ণাটকে প্রায় অনেকগুলি গ্রামাঞ্চলে, অনেকগুলি মফস্বল শহরে গিয়ে স্ক্রিনিং করতে পেরেছি। সেটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তারপরে মানে এই এই ওভারঅল তোমাদের সিনেমাটা তো মুভি সেন্সে আছে এবং সেখানেও মানে একটা দেখার অপশন আছে আই গেস, সেগুলো আমরা লিঙ্কে দিয়ে দেবো ডেফিনেটলি। আর তোমরা আরেকটা জিনিস বলছিলে যে তোমাদের বিদেশে কিছু বিভিন্ন ইউনিভার্সিটিতে এই জিনিসটা মানে দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে, তো সেইখানে কিরকম রেসপন্স পাচ্ছ? দেশের ইউনিভার্সিটিতে যেটা সাধারণত করে যে ওরা ক্লাসরুমে ইউজ করে। হুম। কারণ ওরা যখন মানে ওখানে বেশ কিছু প্রফেসররা, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা সাউথ এশিয়ান স্টাডিজ এর বিভিন্ন জায়গাতে আছে, তো তারা এটাকে ক্লাসরুমে ইউজ করে। এখনকার বিভিন্ন জায়গাতে কিভাবে ফ্যাসিজম কাজ করছে গ্রাউন্ডে, যে বড় বড় যে ন্যাশনালিস্ট ফ্যাসিস্ট লিডারদের যে উত্থানটা হচ্ছে, সে তো বিশ্বর একটা ফেনোমেনা। তো সেখানকার একটা মুখ তো অবশ্যই এখানে নরেন্দ্র মোদী। তো তারা কি করে আনচার্টার্ড টেরিটরিতে ঢুকছে, মানে যেসব জায়গাতে তাদের আগে কোনো জায়গা ছিল না, ফুটহোল্ড ছিল না, তারা সেখানে ঢোকার ক্ষেত্রে কি কি পদ্ধতি ইউজ করছে, সেটার ক্ষেত্রে তারা তাদের কোর্স ওয়ার্কে বা তাদের ক্লাসরুমের অংশ হিসেবে এটা ব্যবহার করছে। এইখানে তোমাদের কখনো কোনো মানে ইন্ডিয়ান ফ্যাসিজম আর ধরো ওয়েস্টার্ন ফ্যাসিজম এর মধ্যে কোনো পার্টিকুলার ফিচার তোমরা এরকম মানে এরকম কোনো ফিডব্যাক বা কেউ এটা নিয়ে কাজ করেছে এরকম কিছু আছে, মানে কোনো একাডেমিক কাজ হয়েছে বা তোমাদেরকে জানিয়েছে? ওয়েস্টার্ন ফ্যাসিজম তো ওরকম কোনো স্থায়ী ব্যাপার নয়, মানে যেটা হিটলারের আমল, যেটা মুসলিনির আমল, সেখানে যেভাবে কাজ করেছিল তার সাথে এখনকার যে ফ্যাসিজম তার কিছু কিছু কন্টিনিউইটি আছে, কিছু কিছু সিমিলারিটি আছে। বিশেষ করে সে যেভাবে কালচারাল ন্যাশনালিজমটাকে তৈরি করেছে, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, যে জাতির শ্রেষ্ঠত্ব বা অপর নির্মাণ, যে কে হুম। আমার শত্রু, সেই শত্রু নির্মাণ, এগুলো যেমন একদম কপি বুক স্টাইলে কপি করা, কিন্তু গ্রাউন্ডে কিভাবে সেটা অপারেট করছে সেটা তো আর ওই আমলে যেভাবে হয়েছে তা এক্স্যাক্টলি হচ্ছে না এখন, একদম অন্য মেথডে হচ্ছে। ফলে অনেক কিছু কন্টিনিউইটি আছে, আবার অনেক কিছু ডিপারচারও আছে। হুম। আর এখন যদি দেখা যায় তাহলে তো মানে তোমার ধরো ব্রাজিলে ফর সাম বলসোনারো, হ্যাঁ। টাইম বলসোনারোর উত্থান হয়েছে, তারপরে তোমার ট্রাম্পের উত্থান হয়েছে, তারপরে ইভেন ইউরোপে এটার একটা হ্যাঁ, টেন্ডেন্সি দেখা গেছে। নতুন করে জায়নিজম, সেটাকে কি বলবে আমি জানি না, ফ্যাসিবাদ তো বলবে কিনা জানি না, জায়নিজম হ্যাঁ ইটসেলফ কমপ্লেক্স, এটার আরেক, হ্যাঁ। সেটার 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 একটা উত্থান হয়েছে। এরা যেভাবে এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একটা জাতির শ্রেষ্ঠত্ব এবং অন্য আরেকটা জাতির সেকেন্ডারি স্ট্যাটাস, এগুলো তারা ইভোক করে, তারা এটাকে খুবই ব্যবহার করে। কিন্তু সেটাকে পুরোপুরি এক করে বোধহয় দেখানো একটু মুশকিল, কারণ ভারতে যেটা হচ্ছে সেখানে আরো অনেকগুলি ফ্যাক্টরকে তারা ব্যবহার করছে। তারা কিন্তু মানে ভারতের, আমি জানি না যে ট্রাম্প কতটা আমেরিকার ইতিহাসকে রিরাইট করার ঠিক চেষ্টা করছে, সেটা বোধহয় করছে না। সে এক ধরনের অ্যান্টি ইমিগ্রেন্ট কাজ করছে। সে বলছে যে এই মানে আমেরিকাকে এত মেল্টিং পট ফট বলার দরকার নেই, মানে এখানে হোয়াইটদেরই আসলে জায়গা, এখানে আমি ইমিগ্রেন্টদের আসতে দেবো না। বা ইউরোপেও যে অ্যান্টি ইমিগ্রেন্ট যে হ্যাঁ, পলিটিক্স, সেটা মানে আছে। মোটামুটি ওটাই। হ্যাঁ, মানে ধর হ্যাঁ, ক্রিটিক্যাল রেস থিওরি ইত্যাদি তুলে দেওয়া, এগুলো না পড়ানো বই আছে আছে সাদার্ন আছে স্টেটে এই জিনিসগুলো, হ্যাঁ। হুম। সেই। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে দেশের মধ্যেই যে মুসলমানরা বিশেষ করে আছে, তাদেরকে একেবারেই সব রকম দিক থেকে মানে ডিহিউম্যানাইজেশন করা, অবমাননা করা, তাদের লিঞ্চিং এ উৎসাহ দেওয়া, এই জিনিসটা তো ইন্ডিয়ান ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। এবার সেখানে কি সেখানে তারা অ্যান্টি ইমিগ্রেন্ট যতটা না, তারা অনেক বেশি তার দেশের পপুলেশনের একটা অংশের ঘোর বিরোধী, এবং তাদেরকে ক্রিমিনালাইজ করা, মানে আইন এনে আইন বদলে দেওয়া, তাকে একটা সেকেন্ড গ্রেডেড সিটিজেনশিপের দিকে তাকে নিয়ে যাওয়া, সে আসলে হ্যাঁ। এক্সিস্টিং পপুলেশনের মধ্যেই এটা করতে চাইছে। হ্যাঁ। আমার কাছে সেটা একটা বড় তফাৎ বলেই মনে হয়, মানে আমেরিকাতে ঠিক সেটা হচ্ছে না, কিন্তু মানে এমনকি ট্রাম্পের আমলেও হুম। মানে বলতে এটা পারো মোর যে হ্যাঁ মানে কালচারাল, মানে তুমি বলতে পারো ইন্ডিয়ার ব্যাপারটা মোর কালচারাল, মানে আমাদের একটা ইন্ডিজিনিয়াস কালচার আছে এবং যেহেতু একটা ফরেন কালচারে কিন্তু লোক হয়তো পপুলেশন হয়তো অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া, কিন্তু
দে আর সাবস্ক্রাইব টু ফরেন কালচার, এই জিনিসটা যাতে না হয় আমার মনে হয় এটা তো এইরকম একটা। একদমই মানে ওদের সাভারকারের যে হিন্দুত্বর হ্যাঁ, এক্স্যাক্টলি। ফর্মুলেশনেই এটা আছে, সেখানে তো সেই কথাটা বলেছে যে সে যে মানে যে কথাটা বলে না যে পিতৃভূমি এবং পুণ্যভূমি, মানে তার যে রাইট। ডেফিনেশন অফ হিন্দুত্ব, সেখানে সে বলছে যে এই মানে হিন্দু কারা, যাদের পিতৃভূমি মানে যাদের বার্থ প্লেস, এবং যাদের পুণ্যভূমি অর্থাৎ কিনা তারা যেই ধর্মটাকে মানে তার যে সেন্ট্রাল যে মানে পুণ্যভূমি সারা পৃথিবী, Sacred place. সেক্রেট স্পেস দুটোই হতে হবে ভারতের মধ্যেই, তবেই। তার মানে কি, সে বেসিক্যালি মুসলমানদের এবং খ্রিস্টানদেরকে এক্সক্লুড করছে, তাই না? বেসিক্যালি হ্যাঁ। কারণ অ্যাপারেন্টলি তাদের সকল পুণ্যভূমিটা ভারতের বাইরে। এবং ধরো সিএ, এবং সিএএ বললে কিন্তু এক্স্যাক্টলি ওই এই জিনিসটা প্রতিফলিত সেখানে, মানে হ্যাঁ, সিএ তে তো মানে সিএ নিয়ে কথা বলতে গেলে তো বোধহয় আজকে রাতই কাবার হয়ে যাবে, মানে সেটা তো মানে একটা ডিটেলস না ঢোকাই ভালো। হ্যাঁ, তবে সিএ একটা বড় স্টেপ ওদের, এই যে ওরা যে জিনিসটা লং টার্মে করতে চাইছে সেই দিকে সিএ অবশ্যই একটা বড় স্টেপ, যেখানে ওরা বলতে চাইছে যে শরণার্থী, ভারতে আগত শরণার্থী একমাত্র মুসলিম মেজরিটি কান্ট্রি থেকেই হতে পারে, আর কেউ হুম। হতেই পারে না ভারতে আগত মানে হ্যাঁ। চাইছে সিটিজেনশিপ, হতেই পারে না এরকম কেউ, মানে হুম। অন্য কারোর পারসিকিউশন হতেই পারে না, মানে ফার্স্ট অফ অল এটা শ্রীলঙ্কান ধরে নিচ্ছে। তামিল, ধরো শ্রীলঙ্কান তামিল খুব সিম্পল এক্সাম্পল আর কি। শ্রীলঙ্কান তামিলের কিছু হতে পারে না। আচ্ছা, বাংলাদেশের যারা নাস্তিক হ্যাঁ, ব্লগার, নাস্তিক ধরো। হ্যাঁ, তাদেরও মানে কিছু অনেক হতে বেশি পারে না। ভালনারেবল। এমনকি এমনকি খোদ তাসলিমা নাসরিনেরও কিছু হতে পারে না, কারণ তিনি তো এসেনশিয়ালি হিন্দু নয়। তারপর হচ্ছে তোমার রোহিঙ্গাদের তো কিছু হতেই পারে না। রোহিঙ্গাদের নিয়ে তো বলাই মুশকিল। ছেড়ে দাও, এমনকি তুমি ছেড়ে দাও, ওরা তো চীনকে এত অপছন্দ করে, ওরা তো তিব্বতীদেরও ইনক্লুড করেনি, তাদেরকে তো কিন্তু রাখতে পারতো। মানে পুরো বুদ্ধিস্টদের তো ব্যাপারটা ইনক্লুড তো করেছে না, কোথায়, বুদ্ধিস্টদের করেছে। কোন দেশ থেকে, কোন তিনটে দেশ থেকে? আচ্ছা, মুসলিম শুধু, মেজরিটি কান্ট্রির বুদ্ধিস্ট, হ্যাঁ গুড পয়েন্ট। হ্যাঁ, ওরা তো তিব্বতীদেরও হ্যাঁ আশ্রয় সরি, দেবে না হ্যাঁ তাহলে। সরি তাহলে সরি, এটা হ্যাঁ। কি, এটা কিসের শরণার্থীর এটা ফর্মুলেটার মানে কি? ফর্মুলেটার কোনো মানে নেই। প্রথমত এটা, এবং তারপরে যে রুলটা ফাইনালি মানে 3-4 বছর ওয়েট করে করে এখন অবশেষে ভোটের 7 দিন আগে বার করলো, সেই রুলটাতে গিয়ে দেখবে তুমি পার্সিকিউশন কথাটাই তুলে দিয়েছে, তুমি হুম। ভালো করে রুলটা পড়ে দেখো, হ্যাঁ হ্যাঁ। ওখানে দেখবে যে পার্সিকিউশন কথাটাই তুলে দিয়েছে। মানে এখন এটা প্লেন এন্ড সিম্পল এরকম হয়ে গেছে রুলটা পড়লে, যে ভারতের আশেপাশে থাকা কোনো মুসলিম মেজরিটি দেশ থেকে বেসিক্যালি হিন্দুরা চলে এলেই তাদেরকে আর কি বরণ করে সিটিজেনশিপ দেবো, আর Citizenship কাউকে দেবো দেওয়া না, হয়। আর হুম। কাউকে দেবো না। কি আর বলবো, এইটা বোধহয় আমেরিকাতে এই মুহূর্তে হচ্ছে না, মানে আমি বলতে চাইছি দের ইজ এ ডিফারেন্স। হ্যাঁ, আমেরিকায় অ্যান্টি ইমিগ্রেন্ট ব্যাপারটা ইউনিফর্ম অ্যাট লিস্ট। হ্যাঁ, 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 খানিকটা আসামের মতো। সেই। আচ্ছা। আসামের এক অধ্যাপক মানে কন্টেক্সচুয়ালি মানে মাথায় এলো বলে বলছি, আর্গিউ করছিলেন যে ওনার কাজে যে এটা বোধহয় আমাদের ইন ইন গ্রেটার ভিউ এভাবে দেখতে হবে যে এই সিটিজেন আর নন সিটিজেনের যে বিভাজন তৈরি হচ্ছে বা যে বাইনারি, এবং সেই বাইনারিকে নর্মালাইজ করার যে প্রসেস আমরা দেখতে পাচ্ছি, উইটনেস করছি, সেটা একভাবে বোধহয় স্টেট মেশিনারির এবং স্টেট মেশিনারির যে এক্সপ্যানশন এবং তার যে ফাংশনিং বিভিন্ন ফর্মে সে বদলায় এবং সে গ্রেটার ভাবে সে অপারেট করে, ফাংশন করে, এটার একটা বোধহয় নতুন অধ্যায় বা ইটস আ টার্নিং পয়েন্ট ইন দ্যাট সেন্স অলসো। তো আমার জাস্ট মানে আসাম এবং এই আলোচনাটা শুনতে শুনতে মনে হলো। হ্যাঁ প্রত্যেকটা তুমি কিছু বলছিলে বোধহয়। হুম। না, এই প্রসঙ্গে আমি বলছিলাম যে তোমাদের আসাম শুনে আমারও যেটা মনে পড়লো যে তোমরা বলেছিলে যে কিছু মানে ফলো আপস বা অনগোয়িং কিছু কাজকর্ম তোমাদের চলছে আর কি, তো সেই নিয়ে যদি কিছু বলা সম্ভব হয়। হ্যাঁ, মানে খুব বেশি বলবো না, কারণ কাজটা একটু এগোলে ডেফিনেটলি তারপরে হ্যাঁ। বলাটাই ভালো। তবে হ্যাঁ, আমাদের একটা অনগোয়িং কাজের সূত্রে আমরা আসামে গিয়েছি, এবং সেখানে বিশেষ করে এই যে যে কথাটা মেঘলা বললো, যে রাষ্ট্রযন্ত্র এবং সিটিজেনশিপ সিটিজেনশিপকে ভাগ ভাগ করে দেওয়া, গ্রেড করে দেওয়ার মধ্যে যে লিঙ্কটা, সেটা আমরা দেখতে পেয়েছি। মানে যেভাবে এটা হচ্ছে সেটা প্রায় অবিশ্বাস্য, প্রায় একটা মানে কি বলবো ডিস্টোপিয়ার মতন আর কি। যে মানে বর্ডার পুলিশ একদম মানে ভাষার ভিত্তিতে ডিসক্রিমিনেট করছে, ভাষার ভিত্তিতে গিয়ে কাউকে বলে আসছে যে তুমি তো ডিভোটার, তুমি সন্দেহজনক, তুমি প্রমাণ করো যে তুমি ভারতীয়।
মানে এটা এটা যখন একটা স্টেট মেশিনারির ডিসক্রিশনে হয়ে যাচ্ছে মানে যে ভাষার ভিত্তিতে বলতে এই ব্যাপারটা বুঝলাম না ঠিক, মানে বাংলা বললে, বাংলা, মানে হ্যাঁ আসামে যারা আসামে বাংলা বলছে, হ্যাঁ। আসামে তো মেন ডিসক্রিমিনেশনটা ভাষার ভিত্তিতেই। হুম। অসমিয়া যে হ্যাঁ হ্যাঁ জাতীয়তাবাদের যে হিস্ট্রিটা, সেটা তো হ্যাঁ হ্যাঁ ধর্মের ভিত্তিতে আগে ছিল না। সেখানে হ্যাঁ। তো যে যে কারণে তোমার এনআরসি থেকে যে 19 লক্ষ 6,656 জন বাদ পড়েছে, তার মধ্যে তো তার মধ্যে তো 12 লক্ষ হিন্দু বাঙালি, বাকি তো হিন্দু বাঙালি, হ্যাঁ। বাকি মুসলমান বাঙালি। আর তার মধ্যে কিছু আছে, মানে খুব সামান্য কিছু আছেন যারা চা বাগানের শ্রমিক, যারা সাঁওতাল বা এমনকি হিন্দি ভাষীও কিছু আছেন যারা ঝাড়খণ্ড ইত্যাদি জায়গা থেকে ওখানে গেছেন, গোর্খা কিছু হুম আছেন। কিন্তু সেই সংখ্যাটা খুব কম। মেজরিটি তো হচ্ছে বাঙালি, হুম। মানে বাঙালি অরিজিন অসমিয়া যদি তাদেরকে বলি, তারা মানে যেভাবে নিজেদেরকে আইডেন্টিফাই বারাক করেন যে উপত্যকার অঞ্চলের লোকজন বারাক মেনলি। উপত্যকা নয়, লোয়ার আসামের নামুনি আচ্ছা আসাম, যেটা লোয়ার আসামের আচ্ছা লোকজন, তারাই তারাই মূলত আর কি অ্যাফেক্টেড এই পুরো জিনিসটাতে। তো তারা আচ্ছা। তো বেঙ্গলি অরিজিন, মানে তারা বাংলাদেশি হুম অরিজিন থেকে তো তারা আসামে মাইগ্রেট করেছে। হুম তো এটা তো ভাষা ভিত্তিকই একটা বিভাজন অবশ্যই অসমের ক্ষেত্রে। এবং সেখানেও মানে যদি তুমি ওখানে যারা যারা আইনজীবীরা, যারা ধরো লিগ্যাল সেল খুলে এইসব মানুষদেরকে হেল্প করবার চেষ্টা করছে, আমরা গিয়ে দেখেছি মানে গ্রামের পর গ্রাম, মানে জাস্ট লোককে ডিভোটার করে দিয়েছে। একটা গ্রামে গেলাম, সেখানে দেখলাম যে একটা গোটা ফ্যামিলির মধ্যে, মানে ফ্যামিলির মধ্যে গেলাম, দেখলাম যে সেই গোটা ফ্যামিলির মধ্যে একজন মহিলা ডিভোটার, তার ছেলে মেয়েরা সব ভোটার। মানে তাকে জাস্ট ডিভোটার করে দিয়েছে, সে কিছু করতেই পারছে না জিনিসটাকে। মানে সে কিভাবে এস্টাবলিশ করবে যে সে ভোটার? তার গ্রামে 1100 লোক ডিভোটার, মানে একটা ডাউটফুল গ্রামের ভোটার তো, মধ্যে। মানে সেটাই বলছি, জাস্ট বলে দিলাম ডাউটফুল সবার ভোটার সুবিধার মানে জন্য, হ্যাঁ। তাদের, হ্যাঁ, ডিভোটার মানে হচ্ছে যে যেমন ওই ভোটের সময় ভোটার লিস্টটা পাবলিশ হয় হুম না, হুম। তুমি দেখেছো তো আমাদের হ্যাঁ হ্যাঁ যেরকম হ্যাঁ। মানে সেখানে ওই ছবির জায়গাটা কাটা থাকে এবং থাকে, ওখানে ডি লেখা থাকে। ডি লেখা থাকে। হ্যাঁ, এবং তো হুম এটা ভোটার তো, হিসেবে একজন গিয়ে ওখানে গিয়ে বোধহয় রিয়েলাইজ করেন যে আমার নামটা বোধহয় নেই, তাই হ্যাঁ না? মানে সে জানতে পারে, কোনোভাবে সে জানতে হ্যাঁ পারে, বা তাকে জানানো হয় যে ইলেকটোরাল রোলে তুমি ডিভোটার হয়ে গেছো। হ্যাঁ। কিন্তু তার কিছুই প্রায় করণীয় নেই, কারণ সে ওটাকে চ্যালেঞ্জ করতে গেলে তাকে সে যাই ডকুমেন্ট দিচ্ছে না কেন সেটাকেই ওরা গ্রাহ্য করছে না। এই যে হুম ধরো 19 লক্ষ লোক বাদ গেলেন, তারা যে কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি এরকম কিন্তু নয়। তারা হুম কিন্তু তাদের একটা বড় লিস্ট দেওয়া হয়েছিল, সেই লিস্টের মধ্যে থেকে তারা কেউ কেউ 10টা, কেউ 14টা, কেউ 4-5টা, যে যতটা পেরেছে ডকুমেন্ট প্রডিউস করেছে। কিন্তু ইট ইজ নট কনসিডার টু বি এনাফ। আমরা একজন ভদ্রমহিলার সাথে মিট করেছিলাম, ওনার নাম মমিরুন নেসা। উনি আসামের ব্রহ্মপুত্রের একটা চর চর আইল্যান্ডের মধ্যে উনি থাকেন। আহ, ওনাকে ওনার ফ্যামিলির সবাই কনসিডার টু বি ভোটার, কিন্তু ওনাকে জাস্ট তুলে নিয়ে গিয়ে 10.5 বছর ওনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছিল। ওনার সাথে আমরা কথা বললাম, এখন উনি বেলে আছেন, বাট ওনাকে ফরেনার ডিক্লেয়ার করে দিয়েছে, মানে উনি বিদেশি ডিক্লেয়ার। কিন্তু এটা বলছে না যে উনি কোন দেশ থেকে এসেছেন, সেটা কিন্তু বলছে না। বা উনি কি করবেন এখন, এখন হোয়াট ইজ শি সাপোজ টু ডু, উনি কি করবেন, ওনাকে কোথায় পাঠানো হবে? এখন উনি বেলে আছেন, ফরেনার হয়ে নিজের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। মানে বাড়ি বলতে কি, একটা কুঁড়ে ঘর, মানে কি বলবো, মানে এটা কিন্তু একটা শ্রেণীরও ব্যাপার। মানে হুম মানুষ, হুম কোন মানুষের কাছে কাগজপত্র থাকে না? হুম হুম এটা একদিক দিয়ে ভাষার তো অবশ্যই ব্যাপার আসামের ক্ষেত্রে, আর আরেকটা দিকে শ্রেণীরও ব্যাপার। যারা ধরো কলেজ ইউনিভার্সিটি এডুকেটেড বাঙালি, তাদের ক্ষেত্রে এক্সক্লুডেড হওয়ার চান্স খুব কম। হুম তাদের ক্ষেত্রে এক্সক্লুডেড হওয়ার চান্স বেশি, বিশেষ করে মহিলা যাদের কম বয়সে বিয়ে হয়ে গেছে, যিনি মানে এস্টাবলিশ করতে পারছেন না যে তিনি তার বাবার মেয়ে। হ্যাঁ, তার হয়তো পরিচয়পত্রটাই হয়েছে বিয়ের পরে, তাহলে পরিচয়পত্র দিয়ে কি করে এস্টাবলিশ করবে যে সে তার বাবার মেয়ে? বিশেষ করে গ্রামের দিকে, যেখানে বার্থ সার্টিফিকেট থাকে না, বাড়িতে জন্ম হয়। হ্যাঁ, এইরকম অবস্থা। মানে যারা কিন্তু বাদ যাচ্ছে তারা সবাই কিন্তু খুবই দরিদ্র মানুষ, খুবই খেটে খাওয়া, একদম মানে প্রাইমারিলি। হুম খুবই, প্রায় অনেকেই নিরক্ষর, অনেকেই স্কুল যায়নি, স্কুল কলেজের কাগজ নেই, জমির দলিলের প্রশ্নই ওঠে না ওখানে। এইরকম লোকেরা সব বাদ পড়েছে। তো তো এদের সাথে নিয়ে আমাদের একটা কাজের একটা অংশ হিসেবে আমাদের চলছে এখন একটা জিনিস, কিন্তু সেটা আরেকটু বেশি হ্যাঁ আরো হ্যাঁ। কিছুদিন গেলে তখন বলা যেতে পারে, একটু শেয়ার করা যেতে পারে। হুম না, আসামে ভাষা ব্যাপারটা এত অদ্ভুত যে চেক করলাম যে মাঝখানে কিছু গোর্খাও বাদ গেছিল আসামের ওই এনআরসির যে 19 লক্ষের লিস্ট। তো তারপর 2021-এর 5ই আগস্ট মাসে একটা ওরা অর্ডিন্যান্স আনে ওদের বিধানসভা,
যে যত গোর্খা বাদ গেছে তাদের আর কাউকে পার্সিকিউট করা হবে না, তাদের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনাল কেসগুলো আমরা সব উইথড্র করে নিয়েছি। মানে খুব ক্লিয়ারলি মানে একটা ভাষাভাষী মানুষকেই পার্সিকিউট করার জন্যই এই প্রক্রিয়াটা হচ্ছে। সেটা এতটাই স্পষ্ট যে আর কিছু বলার নেই, মাথায় রাখা উচিত। মেঘলা কিছু বলতে চাচ্ছিলে? না, কস্তুরীদিকে আমি একটা কথা জিজ্ঞাসা করতাম, সেটা হচ্ছে যে সিনেমার ক্ষেত্রে ডকুমেন্টারি ফর্মের কি আম, তোমরা কোনো মানে অ্যাজ ফিল্ম মেকার্স তোমরা কি কি ফিল করো যে এই ফর্মটার পপুলারিটি, যদি আমি বলি সেই অর্থে কি ফিল্মের স্টুডেন্টসদের কাছে যে পরিমাণ গ্রহণযোগ্যতা থাকে অ্যাজ ভিউয়ার্স, বা এটার কি ভিউয়ারশিপের কোনো চেঞ্জ ঘটেছে ওভার দ্য ইয়ার্স, নাকি ডকুমেন্টারি অ্যাজ আ ক্যাটাগরি ঠিক যতটা ভিউয়ারশিপ আগে পেতো সেই জায়গাতেই আটকে আছে, নাকি এটার কোনো চেঞ্জ ঘটেছে বলে? দেখো, এটা তো অনেক এটা ইটসেলফ একটা বিষয় হতে পারে আলোচনার। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলি। সেটা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ডকুমেন্টারি বলতে জানতাম যে ইনফরমেটিভ ভিডিওস, তাই না? হুম, হুম। মানে কিছু একটা জিনিস সম্পর্কে কাউকে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে, এবং সেখানে যেটাকে বলে ভয়েস অফ গড, মানে কেউ একজন একটা স্ক্রিপ্ট ন্যারেশন। পড়ছেন, হ্যাঁ। একটা ন্যারেশন কেউ এটা পড়ছেন, এবং গোটা জিনিসটা খুব বেশি দীর্ঘ নয়, বা দীর্ঘ হলেও হতে পারে, কিন্তু বিষয়টা একটা একতরফা ইনফরমেশন গিভিং এর ব্যাপার। এরকম একটা ব্যাপার ছিল, যে যেমন ধরো ধরো একটা উদাহরণ নিলাম, যে পশ্চিমবঙ্গের চড়ক মেলা। তার হুম। মানে কি, যে আমরা কি এক্সপেক্ট করতে পারি, যে ক্যামেরা বিভিন্ন চড়ক মেলাকে দেখাবে, সেখানে নানা রকম ফুটেজ থাকবে, এবং একজন ন্যারেটর পশ্চিমবঙ্গের চড়ক মেলা সম্পর্কে আমাদের নানা রকম তথ্য এবং তার মন্তব্য দেবেন। সিনেমা শেষ হয়ে যাবে, হয়তো দু একজন লোকের একটু বাইট নেওয়া হবে। এটা এটা অনেক দিনের আগেকার একটা ব্যাপার, কিন্তু এটাও ব্যাপারটাও এতটাও সিম্পল নয়। এই মানে এটার হিস্ট্রিতে যেতে গেলে আসলে অনেক দূর যেতে হয়। কিন্তু আমি বলি যে আমাদের দেশে ভারতে ডকুমেন্টারি প্রথমে এসেছিল ব্রিটিশ আমলে, ওয়ার প্রপাগান্ডা মুভিজ হিসেবে, বা এম্পায়ারের প্রপাগান্ডা মুভিজ হিসেবে। মানে ব্রিটিশ শাসকেরা তাদের শাসনকাল কত ভালো সেই প্রপাগান্ডা ভিডিও করবার জন্য তারা এখানে ডকুমেন্টারি ফর্মটাকে এনেছিল প্রাইমারিলি। তারপর যখন ভারত স্বাধীন হয়, খুব ইন্টারেস্টিংলি, এটা একটা খুব অদ্ভুত হিস্ট্রি, যে আমাদের স্বাধীন ভারতের প্রথম যে ডকুমেন্টারি মেকিং যে বডিটা হয়েছিল, সেটার যিনি হেড ছিলেন তার নাম ছিল পল জিলচ। হ্যাঁ, তো পল জিলচ আসলে ছিলেন একজন নাজি প্রপাগান্ডা ফিল্ম মেকার। মানে তিনি হিটলারের গোয়েবেলস এর আন্ডারে তিনি প্রপাগান্ডা মুভিজ বানাতেন। পরে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের যুদ্ধবন্দী বা এরকম কিছু হয়ে যান, এবং তারপরে উনি ভারতে চলে আসেন, এবং ওনাকে দিয়ে খুব আইরনিক্যালি স্বাধীন ভারতের কিন্তু ফার্স্ট যে ডকুমেন্টারি ফিল্ম মেকিং বডি উনি হেড করেছিলেন। যাই হোক, আচ্ছা। সেটা ছেড়ে দাও, আরো অনেক অনেক মজার হিস্ট্রি আছে, ওগুলোর মধ্যে যাচ্ছি না। ওটা নিয়ে দৈপায়ন একটা টক দেয়, ও অনেক কিছু হ্যাঁ, বলে। একটা টক আছে আহ, অনলাইন অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা ছেড়ে দাও। তারপরে যেটাতে একটু কাট ইট শর্ট, তারপরে যেটা হয় যে ভারতের ফিল্মস ডিভিশন তৈরি হয়, যেটা যেটা ওই যেটা বললাম আর কি, যে বিভিন্ন ইনফরমেটিভ মুভিজ তৈরি করতে শুরু করে, যে একটা কোনো বিষয় নিয়ে কিছু ফুটেজ এবং কেউ একজন ন্যারেট করছে। হুম। তো এই ব্যাপারটা ফিল্মস ডিভিশনের মধ্যে দু একজন ছিলেন যারা এই ফর্মটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্টও করেছিলেন, কিন্তু তারা খুব বেশি মানে খুব বেশি বেরোননি আর কি, তারা ওই ফিল্মস ডিভিশনের মধ্যেই করেছিলেন। যেমন একটা খুবই ইন্টারেস্টিং উদাহরণ, এটা ইউটিউবে গেলে সার্চ দিলে পাবে, I Am 20 বলে একটা ফিল্ম আছে, খুব আচ্ছা। ইন্টারেস্টিং। এখানে মানে ভারতবর্ষ যখন 20 বছর বয়স হয়, মানে 1967-এ, হুম, হুম, হুম। তখন এরকম 20 জন লোকের ইন্টারভিউ নিয়েছিল, যারা ভারতবর্ষের সাথে সাথে 20 বছর তাদেরও হয়েছে। মানে তারা সবাই 47-এ জন্মেছে, এবং 67-এ তারাও সব 20 বছর, বিভিন্ন আচ্ছা। ডেমোগ্রাফির লোক, তাদের সবার সাথে কথা বলছে, এবং বেশ একটা কোয়েশ্চেনও করছে স্টেটকে। হুম, এরকম দু হুম, হুম। একটা হয়েছিল, কিছু এরকম হাতে গোনা উদাহরণ ছিল যারা একটু অন্য ফর্মে কাজ করেছিল। এই ভারতীয় ডকুমেন্টারি ফর্মটা চেঞ্জ করতে শুরু করে, এবং ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারি বলতে যেটাকে আমরা বুঝি, যে ইন্ডিপেন্ডেন্ট ফ্রম হোয়াট, কিসের থেকে স্বাধীন,
এক হচ্ছে মানে রাষ্ট্রের থেকে স্বাধীন, অর্থাৎ কিনা রাষ্ট্র এটাকে কমিশন করছে না ফিল্মটা, যে ফিল্ম মেকার সে নিজেই ঠিক করছে সে কিসের উপর ফিল্ম বানাবে, পুঁজিটাও সে নিজে জোগাড় করছে, এবং মার্কেটের থেকেও স্বাধীন, মানে অর্থাৎ কিনা কোনো কোম্পানি বা কোনো কেউ তাকে কমিশন করেনি এই ফিল্মটা বানানোর জন্য, মানে কোনো ইয়ে দেয়নি আর কি, যে বলেনি যে তুমি এই অমুকটাই বানাও। সে নিজেই ঠিক করছে, নিজেই করছে, এই স্বাধীন ফিল্ম মেকার। এটা প্রথম আনন্দ পটবর্ধনের আমলে শুরু হলো, এই 1970s এর মিডল থেকে আর কি, ইমার্জেন্সি সময় থেকে। তো তারপর থেকে তো একটা দীর্ঘ জার্নি চলেছে, এবং দীর্ঘ জার্নির সাথে সাথে তোমার ফরম্যাটও বদলেছে। আগে সুপার 8-এ হতো, সুপার 8 ফিল্মে হতো, তারপরে 16 মিলিমিটার তাতেও হয়েছে, তারপরে 35 মিলিমিটারেও হয়েছে, ফিল্মের ওপরে হতো। তারপরে ভিডিও মাধ্যমটা যখন এলো 1980s-এ, এশিয়াড গেমস এর সাথে সাথে ভিডিও মাধ্যম এসেছিল ভারতে, তখন যেটা হলো যে ভিডিওটা অনেক সস্তা বলে অনেক লোকের হাতে গেল। তারপর তো যখন ডিজিটাল রেভলিউশনটা এলো, তখন ডিজিটাল ক্যামেরা আরো বেশি লোকের হাতে গেল। তখন লোকে মানে অনেক কম বাজেটে অনেক রকম এক্সপেরিমেন্ট করবার সুযোগ পেলো ডকুমেন্টারি ফর্ম নিয়ে। কারণ আগে যেটা ছিল যে তুমি 16 mm মাত্র এই কটা কিনতে পেরেছো তোমার, তুমি যদি একটা 1 ঘন্টার ফিল্ম বানাও, তুমি হয়তো মাত্র 3 ঘন্টা শুট করেছো, তার থেকেই তোমাকে বানাতে হচ্ছে, তার বেশি তুমি অ্যাফোর্ড করতে পারছো না। আর এখন সাধারণত 1 ঘন্টার ফিল্ম বানালে কেউ 45 ঘন্টা, কেউ 200 ঘন্টা, কেউ 500 ঘন্টার ফুটেজ নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এটা এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মানে একটা টেকনোলজি অ্যাফোর্ডেবল হওয়া, টেকনোলজি লোকের হাতে আসা। আরেকটা হচ্ছে যে দেখানোর টেকনোলজিটাও অনেক চেঞ্জ করলো। আগে ওই ঘাড়ে করে 16 mm প্রজেক্টর নিয়ে দেখাতে হতো, এখন তো খুবই পোর্টেবল সবকিছু হয়ে গেছে, এগুলোও একদিক দিয়ে হলো। আর আরেকটা যেটা মানে একটা তো এটার সুবিধা, আরেকটা হচ্ছে ইন জেনারেলও ডকুমেন্টারির ভাষা বদলালো। মানে এখন তুমি খুব কম ডকুমেন্টারি, যেটা মানে ভালো ডকুমেন্টারি, ওয়েল মেড ফিল্মস, খুব কমে তুমি পাবে যে ভয়েস অফ গড, কেউ একটা জ্ঞান দিয়ে দিল। ন্যারেটর টাইপের, হ্যাঁ। এমনকি এমনকি ঋত্বিক ঘটকের, এটা বললে হয়তো লোকে আমাকে মারবে টারবে, কিন্তু ঋত্বিক ঘটকের বকলমে বানানো খানিকটা হরিসাধন দাশগুপ্তও ছিলেন, মানে বাবা আলাউদ্দিন খাঁকে নিয়ে একটা হ্যাঁ, ডকুমেন্টারি দেখেছিলাম আছে। ওটা, হ্যাঁ। হ্যাঁ, ন্যারেটর। ডকুমেন্ট, সেইটা বোধহয় আমাদের দেশে মানে বাবা আলাউদ্দিন খাঁ বাজারে ঘুরে বেড়াচ্ছেন, সবকিছু করছেন, মানে ওনার ডেইলি লাইফে ওনাকে ফলো করছে ক্যামেরা। ফিল্মে একমাত্র হয়তো ফিল্ম যেটাতে ওনার এই অদ্ভুত সুন্দর উপস্থিতি, সেখানে পর্যন্ত বাবা আলাউদ্দিনের খাঁয়ের কথাকে মাঝপথে কেটে দিয়ে প্রচন্ড মানে চোস্ত ইংলিশে একজন ন্যারেটর, সে নানা রকম জ্ঞান দিয়ে তাকে মানে মানে সাবজেক্টকে চুপ করিয়ে দিয়েছে, সাইলেন্স করে দিয়ে সে বলে দেবে সেই সাবজেক্ট, যে সে লোক নয়, বাবা আলাউদ্দিন খাঁ। তো এই এই জিনিসগুলো তখনকার প্র্যাকটিস ছিল, এটা ঋত্বিক হ্যাঁ, ঘটকের দোষ নয় বা কারোর দোষ নয়। আহ, কিন্তু সেই প্র্যাকটিস থেকে আমরা এখন বহু দূরে, বহু দূরে। এখন আমরা যেই প্র্যাকটিসে ঢুকে পড়েছি, তাতে দেখা যাচ্ছে যে ফিকশন ফিল্মরা ডকুমেন্টারির ফর্মকে কপি করবার চেষ্টা করছে। একটা উদাহরণ দিই, চৈতন্য তামহানের যে ফিল্মটা কোর্ট, কোর্ট, হ্যাঁ। চৈতন্য তামহানের ফিল্মটা কোর্ট, এবং এই কোর্টটা দেখার আগে যদি তোমরা আনন্দ পটবর্ধনের জয় ভীম কমরেডটা দেখো, পরপর দুটো দেখতে আমি অনুরোধ করবো, ফার্স্টে জয় ভীম কমরেড, তারপর কোর্ট, তাহলে দেখবে যে প্রচন্ড ইনফ্লুয়েন্স, কোর্ট ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই জয় ভীম কমরেড, মানে কন্টেন্টে এবং কিছুটা হলেও ফর্মের দিক থেকেও। বা মানে ডকুমেন্টারি এখন অনেক রকমের মোডে হচ্ছে, একটাকে বলে পার্সোনাল ডকুমেন্টারি মোড, মানে ধরো মানে পুরো ফুললি পার্সোনাল, মানে আমি পুরো ক্যামেরাটা এবং সমস্তটা আমার আমার দিকেই স্পটলাইট করছি। আমার দিকে বলতে আমি শুধু একা নই, আমার ফ্যামিলি হতে পারে, আমার মানে আমার নিজের পরিসর হতে পারে, সেটাকেই আমি প্রশ্ন চিহ্নিত করে আমি একটা কিছু বলতে চাইছি, সেলফ রিফ্লেক্সিভ মোড যেটাকে বলে। আরেকটা হতে পারে সিম্পল ভেরিতে মোড, যেটা হচ্ছে যে মানে কোনো রকমের কি বলবো কমেন্টারি নেই, হ্যাঁ, কিচ্ছু কমেন্টারি নেই, মানে তুমি পুরোটাকে গাঁথছো এমন ভাবে যে জাস্ট বাই অবজারভেশন, পিওর অবজারভেশন, মানে দের ইজ নট এ সিঙ্গেল জিনিস যেটা তুমি ন্যারেটর হিসেবে বলছো। কেউ কেউ এমনও ফিল্ম বানাচ্ছে যেখানে সে একটা স্লাইডও ব্যবহার করছে না, ন্যারেশন তো নয়ই, স্লাইডও নয়, গোটাটাই অবজারভেশন দিয়ে বিল্ড। এটা পিওর ভেরিতে ডকুমেন্টারি, এটাও হচ্ছে। কিছু হচ্ছে মিক্সড মোডে হচ্ছে, কিছুতে মানে এনাক্টমেন্ট ইউজ করা হচ্ছে, মানে যত রকম পসিবিলিটিস আছে। কিছুতে এরকম হচ্ছে যে সাবজেক্টের হাতে ক্যামেরা দিয়ে দেওয়া হচ্ছে, এবং যে ফিল্ম মেকার তার যে গেজ, সাবজেক্টের যে গেজ, দুটোকে কম্বাইন করে ফিল্ম বানানো হচ্ছে। একটা বড় উদাহরণ আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে রানু ঘোষের ডকুমেন্টারি কোয়ার্টার নাম্বার 4/11। এটা যদি দেখো, এটা এই ডকুমেন্টারিটা হচ্ছে সাউথ সিটি মল যখন তৈরি হয়েছিল,
হুম হুম উষা কারখানার হুম মানে হুম হুম ভেঙে হয়েছিল তো। হুম তো হুম একজন একজন ওয়ার্কার শম্ভু সিং, উনি লাস্ট অব্দি, শেষ অব্দি, উনি শেষ তক উনি ওনার কোয়ার্টারটা ছেড়ে যাননি। চারিদিকে সাউথ সিটি মল দানবের মতন তখন উঠে গেছে, মাঝে একটা ছোট্ট কোয়ার্টারে শম্ভু সিং তখনও বসে আছে, মানে একটা ফাইট হচ্ছে হুম। সেখানে। কিন্তু অনেকটা ফুটেজ শম্ভু সিং এর নিজের তোলা, মানে আচ্ছা। রানু ঘোষ একটা ফিল্ম মেকার হিসেবে যে ফুটেজ তুলছে, শম্ভু সিং অ্যাজ আ ক্যারেক্টার যে ফুটেজ তুলছে, তার যে দৃষ্টিভঙ্গি আলাদা। এরকম বহু ছবি হয়েছে। তো ফলে এখন কি বলবো, এখন ডকুমেন্টারি মোটামুটি সব রকম ফর্মকে এক্সপ্লোর করছে এবং ফর্মগুলো বহু বদলেছে এবং ইতিহাসের সাথে সাথে সময়ের সাথে সাথেও প্রচন্ড হ্যাঁ, ভ্যারিড হয়েছে। কিন্তু কৌশলীদি অনেক মানে রকম। ভিউয়ার্সদের দিক থেকেও কি সেই চেঞ্জটা হয়েছে? আমি সেটা হয়েছে তো বটেই, হয়েছে তো বটেই, না হলে নেটফ্লিক্স আর অ্যামাজন কেন ডকুমেন্টারিতে ভর্তি, নিচ্ছে সেই জায়গা মুভি থেকেও কেন আর কি। ডকুমেন্টারিতে ভর্তি? আর তুমি যদি মানে একদম মেন স্ট্রিম কি বলবো কৃতিত্ব বা মানে কি বলবো রেকগনিশনের কথা বলো, হুম। তাহলে তুমি দেখবে যে ভারত থেকে যেসব ছবি সোকল্ড, মানে সোকল্ড নাম করা ফেস্টিভ্যালে যাচ্ছে, ধরো কানে যাচ্ছে, লোকার্নোতে যাচ্ছে, সেগুলোর অনেকগুলোই বুসানে যাচ্ছে, ডকুমেন্টারি। অস্কারে যাচ্ছে। হুম হুম হুম। অনেকগুলো নয়, আমি বলবো সবগুলোই সবকটাই এখন ডকুমেন্টারি ইন দ্যাট প্রত্যেক সেন্স। বছরই যাচ্ছে। হুম। এবং একদম তার একদম। এবার কিন্তু সেখানে অনেক অনেক গল্প আছে, মানে আমি হ্যাঁ, সেটার আমার মধ্যে আসলে ওই ঢুকতেই চাইছি জায়গাটা, না। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা সেটার আলাদা মধ্যে কমপ্লেক্সিটিস আছে আর কি। আলাদা কমপ্লেক্সিটি আছে যে কি হ্যাঁ, ধরনের ডকুমেন্টারি যাচ্ছে। কিন্তু আমি বলতে চাইছি যে ফিকশনের থেকে ডকুমেন্টারি অনেক বেশি যাচ্ছে। বুঝতে পেরেছি। হুম হুম তার আরো একটা কারণ আছে যে আমাদের দেশে এই মুহূর্তে যে যে অবস্থা, পলিটিক্যাল যে অবস্থা, তাতে ফিকশন ছবি সাধারণত মানুষ তো হলে রিলিজ করবার জন্য বানাচ্ছে। হুম। কেউ সাহস করে, আমার মনে হয় না যে প্রযোজকই পাবে এমন যে কিছু হলে ফিকশন রিলিজ। ছবি তৈরি তৈরি করার, যেটা যেটা মানে কোনো প্রশ্ন তুলতে পারবে সেইভাবে, এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভবই হ্যাঁ নয়। হ্যাঁ। হুম। ডকুমেন্টারি সেটা করতে পারছে কারণ ডকুমেন্টারির মেন দর্শক হল রিলিজের দর্শক নয়, সেটা অনেক বেশি তোমার ইনফর্মাল স্পেসে দেখানো, অনেক বেশি তোমার অনলাইনে দেখানো, এই মানে একটা মিক্স মোডে ফেস্টিভ্যালে দেখানো, সব মিলিয়ে মিশিয়ে, মানে খোলা মাঠে দেখানো। ডকুমেন্টারি হল রিলিজ হয় কোথায়? যেহেতু হয় না, তাই তারা বানাতে পারছে। হুম। কিন্তু প্রযোজক কোথায় পাবে এখন? যদি কেউ একটা মানে কোনো রাইট। পলিটিক্যাল ফিকশন বানাতে চায়, হয়তো বানিয়েও ফেলছে, কিন্তু সেটা তারপরে গলা টিপে মরে মেরে ফেলা হচ্ছে। এই এই ফাইটটা কি একটু মানে সেটা আমার নেক্সট প্রশ্ন ছিল যে এই ফাইটটা কি একটু ডেভিড ভার্সেস গোলায়াত হয়ে যাচ্ছে না? মানে এই যে পুরো মানে সমস্ত ফিচারটা হচ্ছে একটা টিপিক্যাল একটা ন্যারেটিভে, আর ডকুমেন্টারি যেখানে মানে যেখানে স্পেসটা পাচ্ছ তোমরা ডকুমেন্টারিতে, সেটার আবার রিচটা খুব লিমিটেড আর কি। হ্যাঁ মানে মানে এখন তো ধরো প্রোপাগান্ডা সিনেমা মানে এখন তো বাংলা হিন্দি কনস্ট্যান্টলি মানে একটাই থিম, মানে তুমি এখন নাম করে তো লাভ নেই, মানে তো মানে শেষ নেই আর কি, মানে একের পর এক বেরোচ্ছে আর কি। এবং সেটার তো মানে এবং লোকে তো এরকম ভাবেই কথা বলে যে ওই সিনেমাটা দেখলে জানতে পারবে অনেক কিছু, মানে সিনেমা থেকে কি জানতে পারবে সেইটা ম্যাটার করছে আর কি। হ্যাঁ তো মানে যেটা দেখে জানার কথা সেইটা তো দেখছে না লোকে। হ্যাঁ তো এই জিনিসটা নিয়ে কি তোমরা কখনো মানে ভেবেছো যে মানে ফর এক্সাম্পল মানে এই যে আমরা ধরো একটা সিনেমা দেখলাম, এটা আমিও ভাবছিলাম অ্যাকচুয়ালি, মানে ধরো এটা এই আমাদের অনুষ্ঠানের ক্ষেত্রেও খাটে, যে আমাদের যারা ভিউয়ার তারা কি মানে অলরেডি মানে আমাদের সাথে সহমত এবং তারাই দেখছে, মানে ডকুমেন্টারির ক্ষেত্রেও কি সেরকম হয় নাকি তোমরা অন্য কিছু রেসপন্স পাচ্ছ? এই জিনিসটা ইন্টারেস্টিং, মানে আমি উদাহরণ দিয়েই বলবো, মানে ইনস্টেড অফ হ্যাঁ। স্পেকুলেটিং। যেমন ধরো আনন্দ পাটওয়ার্ধনের ছবি, যখন উনি নিজের চ্যানেলে আপলোড করছেন, সেটা যত ভিউয়ারশিপ পাচ্ছে, যখন কুনাল কামরা তার চ্যানেলে আনন্দ পাটওয়ার্ধনের ছবি হুম। আপলোড করছেন, তখন সেটা মানে হিউজলি ম্যাগনিফাইড হচ্ছে। এটা ওকে। এটা এটা ব্যাপারটা হচ্ছে যে মানে মানে এটা যেটা প্রমাণ করে, সেটা হচ্ছে যে জিনিসটা একবার লোকের কাছে পৌঁছলে লোকে সেটাকে শুষে নিচ্ছে, রাইট। দেখছে, খুব আগ্রহ ভরে দেখছে, দেখছে, দেখাতে চাইছে। কিন্তু যেহেতু ট্রেডিশনাল চ্যানেলস তোমাকে সেটা অ্যালাউ করবে না। একসময় ছিল যখন এই ফাইটটা দূরদর্শনের সাথে ডকুমেন্টারি ফিল্ম মেকাররা লড়েছিলেন। কিরকম হুম। ফাইট ছিল সেটা, যে ধরা যাক ওয়ার এন্ড পিস বলে যে ছবিটা বানিয়েছেন আনন্দ পাটওয়ার্ধন, উনি সেটা বানালেন। হুম, বানিয়ে ওটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। এবারে উনি ফাইটটা নিয়ে গেলেন দূরদর্শনে, যে একটা ছবি যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, তাহলে জনগণের সেই ছবিটা দেখার অধিকার আছে, তুমি এটা দূরদর্শনে তোমাকে দেখাতে হবে। ধানাই পানাই করলো, দেখাবো না দেখাবো না করলো, তারপর কোর্টে কেস দিয়ে জিতে গেল। তারপর কি হলো, যে একটা খুব বাজে স্লটে সেটাকে দেখালো, ধরো দুপুরবেলা 12টার সময়। হ্যাঁ,
তারপরে নেক্সট লেভেলেও ফাইট হলো কোর্টে, যে না দুপুরবেলা 12টার সময় দেখালে তো হবে না, তুমি উইকডেজে 12টার সময় দেখালে তো হবে না, এটা যেহেতু একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি, দূরদর্শন যেহেতু একটা ন্যাশনাল ব্রডকাস্টার ওয়ার্কিং ইন দ্য ইন্টারেস্ট অফ নেশন, তাহলে তোমাকে এটাকে প্রাইম টাইম স্লটেই দেখাতে হবে। এইরকম কেস জেতার হিস্ট্রিও ভারতের লিগাল ইতিহাসে আছে, আচ্ছা। এবং তারপরে সেই সব ছবিকে প্রাইম টাইম স্লটে দেখানো হচ্ছে। হুম। এই এই এটা লড়াইটাও কিন্তু ইন্টারেস্টিং। লড়া হুম। হয়েছে, লড়া হয়েছে এই লড়াইটা। মুশকিল হচ্ছে যে এখন এই ভোটের মাঝে যেখানে দূরদর্শনের লোগোটাই গেরুয়া হয়ে যায়, যেখানে কোর্টের জাজরা মানে তোমার সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে উধাও, খুন হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে কেউ জানে না, সেখানে তো এই মাহলটা এখন আর নেই। আর ন্যাশনাল অ্যাওয়ার্ড এখন কেউ জমা দেবে এসব ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে? এসব ছবি মানে কি কেউই মানে খুব সেফ ফিল্মস বানিয়ে লোকে আজকাল যেটা করছে, মানে যদি সেন্সর বোর্ডে পাঠাতে হয় বা ন্যাশনাল অ্যাওয়ার্ডে পাঠাতে হয়, তুমি চাইলেই খুব সেফ ফিল্ম বানাতে পারো, এবং এটা অনেক ফিল্ম মেকার এটা করছে এখন, সেফ ফিল্ম বানাচ্ছে, নিরাপদ ছবি, যেই ছবি কাউকে ডিস্টার্ব করে না কিন্তু অ্যাপারেন্টলি কিছু প্রোগ্রেসিভ কথা বলে, এই রেজিমকে তো একদমই ডিস্টার্ব করবে না। হুম। আমি মানে এটার আমি উদাহরণে যাচ্ছি না, কিন্তু এরকম বহু উদাহরণ আছে, সেফ ছবি বানিয়ে নিরাপদ ছবি বানিয়ে সেগুলোকে এইসব চ্যানেলে করা হচ্ছে, সেগুলো দেখালে কারোর কিছু এই মুহূর্তে এসে যাবে না। কিন্তু একসময় এই ফাইটটা হয়েছে এবং ভবিষ্যতে আবারও হতে চলেছে, অসুবিধা নেই মানে। ফলে এরকম নয় যে লোকে দেখালে দেখবে না, লোকে অ্যাকচুয়ালি অনেক বেশি আগ্রহ বাড়ে এগুলো দেখে। হুম। হ্যাঁ, আমি আমি জাস্ট সেটা অ্যাড করবো যে ও যেটা বলেছে সেটা তো একটা লেজিটিমেসি আছে, ইন দ্য সেন্স যে আহ, যে অর্থে মেইন স্ট্রিম ফিল্ম বা যে অর্থে লোকের কাছে পৌঁছায় সেভাবে ডকুমেন্টারি বা এমনকি সোকল কোট আনকোট আর্ট ফিল্মও পৌঁছায়, এটা ফ্যাক্ট। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেরকম একদিক দিয়ে সেটা সেটার জন্য দায়ী, আবার পাবলিক টেস্টও সেটার জন্য দায়ী, মানে এই দুটো মিলিয়ে ব্যাপারটা দায়ী। মানে এটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করা বা বলা যেটা নেই সেটাকে বলা ঠিক হবে। কিন্তু তার সাথে আমরা আরেকটা জিনিস করার আছে, সেটা হচ্ছে যে আসলে কোনো জিনিসের মূল্য কি সেটা শুধুমাত্র মানে জিনিসের উপর নির্ভর করে সেটা নির্ভর করে অনেকটাই যে কিভাবে ব্যাপারটাকে দেখানো হচ্ছে তার মধ্যে দিয়ে। মানে আমরা একটা বই এডিট করেছিলাম, সেখানে আমাদের প্রিন্সিপাল মানে পয়েন্টটাই আমরা এটা রেস করেছিলাম যে একটা জিনিস আর্ট, আর্ট ব্যাপারটা নিরপেক্ষ নয় কোথায় দেখানো হচ্ছে তার উপর। মানে একটা ডকুমেন্টারি সেটা একটা যখন ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে দেখানো হয় সেটা যে মিনিংটা ক্রিয়েট করে, আর যখন সেটা একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে দেখানো হচ্ছে তার যে মিনিংটা ক্রিয়েট করে সেটা সম্পূর্ণ আলাদা। এবং যেটা ইন্টারেস্টিং মানে ধর এই ব্যর্থতাটা মেনে নেওয়া ভালো যে যে অর্থে মানে ফিকশন, মেন স্ট্রিম ফিকশন লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যায়, অবশ্যই ডকুমেন্টারি সেভাবে পৌঁছে যায়নি, কিন্তু যেটা সে পেরেছে সেইটাও কিন্তু ইন্টারেস্টিং ইউনিক, যে গল্পটা খুব কম লোক জানেন। সেটা হচ্ছে যে ডকুমেন্টারির মানে একটা জিনিসের মানে কতদিন থাকছে সেটার বয়স কিন্তু অনেক বেশি। মানে রামকে নাম এই ছবিটা সেই কবে শেষ হয়েছে 1992, তারপর কিন্তু তার স্ক্রিনিংটা মানে অধিকাংশ ফিকশনের স্ক্রিনিং কতদিন চলে, 1 মাস, 50 দিন, 60 দিন, খুব বেশি হলে তারপরে 60 দিন হয়েছে তারপর ওটা বন্ধ হয়েছে। কখনো মানে কখনো টিভিতে দেখানো বা দেখানো হয়নি। কিন্তু এইটা মানে যে একটা প্রায় বছরের পর বছর দেখানো হয়েই চলেছে হয়েই চলেছে হয়েই চলেছে, এইটা কিন্তু ইন্টারেস্টিং। মানে ডকুমেন্টারি এই কাজটা করতে পারে, মানে একটা জিনিসকে অনেক মানে ভেবে দেখার মতো করে বারবার ফিরে আসতে সেটা পারে। এই যে ক্লাসরুমে ঢুকে যেতে পারে, এইটা সে করতে পারে, এবং সে বিভিন্ন জায়গায় তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। এইটা কিন্তু ডকুমেন্টারি করতে পেরেছে, এবং সেটা করতে পারার সাথে সাথে যে মানে অসংখ্য ইনফর্মাল স্পেস ক্রিয়েট করেছে বা অসংখ্য স্পেস ক্রিয়েট করেছে যেটা মার্কেটকেও ভাবেনি, যেটা স্টেটকেও ভাবেনি, তার বাইরে দেখে দেখে সিনেমা দেখা স্পেস ক্রিয়েট করেছে, যেটা একসময় ফিল্ম সোসাইটি মুভমেন্ট করেছিল। সেইটা কিন্তু খুব ইউনিক টু ইন্ডিয়ান ডকুমেন্টারি সিন, যেটা খুব একটা নিয়ে কথা বলা হয় না। মানে আমরা যে কালেকটিভটা চালাই এরকম কালেকটিভ একসময় অনেক গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, সেটা কোন কতগুলো এখনো শক্তিশালী আছে কতগুলো নেই, বাট দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ যে জাস্ট ফর দ্য সেক অফ পলিটিক্স বা জাস্ট ফর দ্য সেক অফ সিনেমা মেনি পিপল হ্যাভ ডান দ্যাট, এবং সেটা কিন্তু একরকম অন্যভাবে ছবিকে নিয়ে গেছে এবং অন্য মিনিং ক্রিয়েটও করেছে। সেটা সবসময় মাথায় রাখা উচিত, মানে যেটা ইন্ডিয়ান ডকুমেন্টারি খুব স্পেসিফিসিটি। মানে বিদেশে ধরো ডকুমেন্টারি দেখানোর জন্য কিছু হল আছে, তার একটা নিজস্ব বাজার আছে, হ্যাঁ। তার একটা অন্য অন্য একটা মডেল আছে, মানে সেটা কমার্শিয়াল মডেল আছে। হুম। আমাদের এখানে সেই কমার্শিয়াল মডেল ক্রিয়েট হয়নি।
কিন্তু সেটা সেই স্পেসটাকে মানে ফুলফিল করা, মানে ফিল আপ করার জন্য সম্পূর্ণ নন মার্কেট কিছু অ্যাক্টর যারা খুব একটা লাভের জন্য নয়, হুম তারা কিন্তু তাদের মধ্যে করে দর্শক ক্রিয়েট করে গেছে, যেটা খানিকটা রেমিনিসেন্ট অফ ওল্ড ফিল্ম ফিল্ম সোসাইটি মুভমেন্ট। কিন্তু সেটার সাথে অনেক ভাবে ডিফারেন্সেসও আছে। এটা ইটস মাচ মোর পলিটিক্যাল ইন 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 দ্যাট ওয়ে। হ্যাঁ, এটাও মাথায় রাখা উচিত। হুম। এই আর আর মানে একটা কথা সত্যি যে ধরো, মানে এটা ট্রু যে সেই হিসেবে নাম, মানে রিচের যে নাম্বার সেইটা যদি হিউজ নাও হয়, কিন্তু ইম্প্যাক্ট ক্যান বি ভেরি মানে লার্জ অ্যাকচুয়ালি। মানে একটা ফিচার দেখে যে সিভিয়ার ইম্প্যাক্ট হয়, মানে অফকোর্স কিছু কিছু অসাধারণ আর্ট ফিল্ম আছে হয়তো পার্সোনাল স্পেসে মূলত, বা কিছু কিছু থাকে হোটেল রোয়ান্ডা যেরকম একটা ওই ধরনের কিছু সিনেমা যেই যেই জায়গাটা নিয়ে যায়। ডকুমেন্টারি যেমন ফাইনাল সলিউশন, রামকে নাম যেরকম একটা ডকুমেন্টারি, ফাইনাল সলিউশন যেরকম একটা ডকুমেন্টারি। তো এই এই ধরনের ডকুমেন্টারি গুলোর ইম্প্যাক্ট কিন্তু খুব সিভিয়ার হতে পারে, যেটা আমার মানে নিজের এক্সপিরিয়েন্স দিয়েই বলছি আর কি। মানে সেইটা আমি যেটা বলতে চাইছি যে মানে কত লোকের কাছে পৌঁছলো এবং যত লোকের কাছে পৌঁছলো তাদেরকে কতটা এফেক্ট করছে, সেইটাও আমার মনে হয় যে একটা ক্রুশিয়াল জায়গা। ব্যাপার হচ্ছে যে একটা দেশের জনগণের পক্ষ থেকে একটা দেশের ভিজুয়াল আর্কাইভ তৈরি করার কাজ। মানে যেখানে তোমার সরকার তো সেই কাজটা করবে না, সরকার তো তার প্রপাগান্ডা মুভিজ করে যাচ্ছে। মানে আমি যদি ডকুমেন্টারি কথা বলি, ফিল্মস ডিভিশন তো এখনো চলছে, তারা এখনো নানা কিছু বানিয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা দেশের তুমি যদি বলে যে ইতিহাস বই লেখার উপযোগিতা কি, হ্যাঁ, মানে আজকে তনিকা সরকার যদি একটা বই লেখেন, সেই বইটা কতজন পড়বে? হুম, আজকে তো যদি বলা হয় যে তনিকা সরকারের লেখা বই কতজন পড়ছে আর সুধা মূর্তির লেখা বই কতজন পড়ছে, তো জি। অবভিয়াসলি সুধা মূর্তির লেখা বই সবাই পড়ছে, তনিকা সরকারের লেখা বই কেউ পড়ছে না। তো খুব কম লোক পড়ছে। তার মানে কি তনিকা সরকারের বই লেখার প্রয়োজন নেই বা সেই বইটার প্রয়োজন নেই? অবশ্যই আছে, কারণ সে আমার দেশের ইতিহাসটা জনগণের দৃষ্টিভঙ্গি থেকে নোট করছে, দেখছে, হুম লিখে রাখছে, নথিবদ্ধ করছে। এবং হুম ফাইটটা কিন্তু আসলে সেখানেও একটা বিশাল বড় ফাইট চলছে, হুম সেখানেও কিন্তু একটা লড়াই চলছে, ইতিহাসের লড়াই চলছে সেখানে। আমার যদি আমরা প্রশ্ন করি, ধরো এই প্রশ্নটা যদি আমরা করি যে ভারতের মানে ধরো স্বাধীনতার পর থেকে জনগণের দৃষ্টিভঙ্গি থেকে ভিজুয়াল আর্কাইভ আমি যদি চাই, এই যে এত মানুষ এত আন্দোলন করেছে, এত কিছু ঘটেছে, আমাদের দেশটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল, কত কি ঘটেছে, মানে ঘটনার তো কোনো শেষ নেই। তুমি তারপর ধরো তুমি যদি বিভিন্ন অ্যাঙ্গেলে যাও, বিভিন্ন ইস্যুজে যাও, যেমন ধরো জেন্ডারের ইস্যুজে কি হয়েছে দেশের, কিভাবে চেঞ্জ করেছে, কাস্টের ইস্যুতে কিভাবে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এই জিনিসগুলোকে কিভাবে লোকে বুঝেছে, এই সবকিছুর ভিজুয়াল আর্কাইভ কোথায়? আমি এই প্রশ্নটা রেজ করছি। এটা কিন্তু সরকারের আর্কাইভে গেলে পাওয়া যাবে না। হুম এই গোটা যে ভিজুয়াল আর্কাইভটা, মানে সেটা প্রত্যেকটা ছোট ছোট জিনিস থেকে প্রত্যেকটা বড় বড় চেঞ্জকে ধরে রাখা ইন ভিজুয়াল মিডিয়াম। আর এখন হয়তো মনে হতে পারে যে আগে হয়তো এটার খুব প্রয়োজনীয়তা ছিল, এখন তো প্রত্যেকটা মোমেন্ট এমনিতেই সোশ্যাল মিডিয়াতে ধরে রাখা হুম। হচ্ছে, মোটেই তা নয়। মানে এই নয়। যে ইমেজের একটা ক্যাকোফনি, ইমেজের একটা মানে কি বলবো, একটা মানে খিচুড়ির মধ্যে আমরা ডুবে গেছি, এবং সেখানে মনে হচ্ছে হয়তো সবকিছু নথিবদ্ধ, সবকিছু খুব দ্রুত হারিয়েও যাচ্ছে। নয়েজ খুব বেশি, এখানে হ্যাঁ। নয়েজ খুব বেশি, তাই না? তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ক্যানট রিপ্লেস হিস্টোরিয়ান্স সেরকম ভাবে। এই এই যে রিল মেকার বা যারা ধরো হুম রোজ এইগুলোকে উঠিয়ে দিচ্ছে, দে ক্যানট রিপ্লেস তথ্যচিত্র নির্মাতা যারা এই কাজটা করছে সারা জীবন ধরে। একটা তথ্যচিত্র বানানো অলমোস্ট একটা ডিসার্টেশন লেখার মতোই একটা কিন্তু কাজ। একটা ডিসার্টেশন লিখতে যে পরিমাণ গবেষণা করতে হয়, যে পরিমাণ ফিল্ডে থাকতে হয়, যে পরিমাণ ধৈর্য ধরে জিনিসটাকে একটা জায়গা থেকে আরেকটা পয়েন্ট অব্দি যেতে হয়, এবং এবং যে পরিমাণ সেটা ওপেন এন্ডেড। দু একটা হয়তো স্ক্রিপ্টেড ডকুমেন্টারির ধারা আছে, আমি সেটা ধরছি না। যে পরিমাণ ওপেন এন্ডেড, তুমি নিজেই জানো না কি কি ঘটবে, তুমি জানো না, তোমার কন্ট্রোল নেই, তুমি ব্যাপারটার মধ্যে দেখছো। এই ভিজুয়াল আর্কাইভটাই তৈরি করেছে ডকুমেন্টারি ফিল্ম মেকার, এবং সেটা যে কোনো সময় যে কোনো মানুষ তুলে নিয়ে কাজে লাগাতে পারে। ইটস দেয়ার। তো সেই জায়গা থেকে এটার আলাদাই ভ্যালু। হুম। মেঘলা কিছু বলবি, আর নাহলে আমরা। উম, হ্যাঁ বল। হ্যাঁ, না, জাস্ট যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে সে কারণে দৈপান্দা যেহেতু রেফারও করলো, আমি একটু তোমাদের থেকে শুনতে চাইছিলাম যে পিপলস ফিল্ম কালেকটিভের যে উদ্যোগ, কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল
2024-এ তার 10 বছর হলো, যেহেতু এর শুরু 2014-তে। তো তার তার পিছনের ভাবনা উদ্দেশ্য অলরেডি কথাতে এসেছে। আম, কিন্তু তোমরা আগামী দিনে আহ, কিভাবে এটাকে নিয়ে এগোতে চাইছো, বা এটার অ্যাসপিরেশন, ড্রিম, এই জায়গাটা তো ক্লিয়ার কিছুটা কথায় এসেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, ভোলাটাইল টাইমস ইজ সারাউন্ডিং আস, সেই জায়গা থেকে তোমরা এটার ভিশনটাকে বা এর এর মূল উদ্দেশ্যকে যদি খুব সংক্ষেপে বলো, তারপরে আমরা অন্য কথায় চলে যেতে পারি। এই উদ্দেশ্য তো খুব বেশি কিছু না, ছবি দেখা, এক কথা বললে ছবি দেখানো। কিন্তু এই ছবি দেখানোর যেটা বললাম, এরই কথা হচ্ছিল আসলে, যে এই ছবি দেখানোর স্পেস খুব বেশি জায়গায়, হুম। তাহলে এই স্পেস ক্রিয়েট করা। এবং যেটা আবার একটা কথা, এই ছবি যে দেখানো আমাদের দর্শক, তাহলে আমরা 10 বছরে যেটা করতে পেরেছি, এই সহজ কাজ ছবি দেখানো, যেখানে লোক আসবে হুম। সেইটা ক্রিয়েট, এবং করার জায়গা। সেইটা শক্ত কাজ ছিল। তার কারণ হুম। হুম। বিশেষ করে এই যে এই ডকুমেন্টারি ছবি দেখতে আসবে, এবং দেখতে আসলেই তাদের আসলে হবে না, কিছু মানুষকে চাঁদা দিতে হবে, কিছু মানুষকে ওটাকে সাস্টেন করার জন্য করার জন্য। চালাতে হবে, হুম। কিছু মানুষ যারা সদস্য হয়ে এটা নিয়ে আগ্রহী হবে। ফলে 10 বছর ধরে ওটাকে চালিয়ে নিয়ে যাওয়াটাই একটা ইটসেলফ একটা কাজ ছিল, যেটা আমরা পেরেছি। যে 10 বছর বাদে যখন ফেস্টিভ্যাল করি, তখন অনেকগুলি এর ভর্তি থাকে, মানে উত্তর মঞ্চ বেশ একটা বড় বড় হল, সেখানে আমাদের ডকুমেন্টারি দেখতে বা ফিকশন দেখতে মানে ভর্তি হয়ে হল থাকে। আমি অনেক জায়গাতেই ভারতে আহ, ছবি দেখাতে গেছি ফেস্টিভ্যালে। সেই ক্ষেত্রে বলতে পারি, মানে শুধু সেইটুকু প্রেক্ষিতে বলতে পারি যে এই ধরনের ডকুমেন্টারির অডিয়েন্স খুব সহজ নয়, প্রায় খুব কম জায়গাতেই এই ধরনের ডকুমেন্টারি দেখার অডিয়েন্স আছে। সেটা শুধুমাত্র আমাদের ফেস্টিভ্যালের জন্য হয়নি, আমাদের প্রত্যেক মাসে যে আমরা কন্টিনিউয়াস ছবি দেখিয়ে গেছি, ছবি হ্যাঁ। নিয়ে আলোচনা করে গেছি, এবং ছোটদের ছবি দেখানোর জন্য স্কুলে হুম। গেছি, অন্য জায়গায় গেছি। তাদের টানা লেগে থেকে কাজের ফলে আমার ধারণা একটা অডিয়েন্স গ্রো করছে। গ্রো করেছে। সেইটা আমাদের ধরে রাখা, সেটা নিয়ে আর কিছু কাজ করা, মানে কাজের তো নানা রকম ধরন আছে, সেটা কিন্তু এই ব্যাপারটাকে ধরে রাখা এবং এটা হুম। হুম। বাড়ানো, যে হুম। ব্যাপার, এইটা আমার সবার থেকে বড় কাজ। আহ, এবং কিছু স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নগুলো তো অবশ্যই, যে একটা যদি অডিটোরিয়াম হতো, যদি সেখানে লাইব্রেরি থাকতো, যদি হুম। সেখানে একটা নিজের সেট আপ থাকতো, যেন খুব অসম্ভব স্বপ্ন নয়, হতেই পারে। কিন্তু এই সবটাই হয় যখন এই ব্যাপারটাকে ব্যাক করার জন্য অনেক বন্ধু থাকেন, যারা টাকা দেবেন বা সময় দেবেন বা দর্শক হিসেবে আসবেন। সেইটা থাকলে বাকিগুলো আস্তে আস্তে হতে পারে, কিন্তু ওইটা আসলে বেশি, সেটাই ঠিক, ঠিক। কস্তুরী বলছে। হ্যাঁ, প্রত্যয় দা, বা আমি কস্তুরী। আমি যেটা অ্যাড করতে চাইবো যে ধরো এই শুধু ছবি দেখানো নয়, মানে একটা হচ্ছে যে ডকুমেন্টারি দর্শক তৈরি করা, যেই গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের দেশে এবং আমাদের উপমহাদেশে হচ্ছে, সেই প্রত্যেকটা কাজকে এই দর্শকের সামনে ঠিকভাবে দেখানো। তারপরে হচ্ছে যে ডকুমেন্টারিকে ঘিরে সারা বছরই ধরা যেতে পারে রাজনৈতিক জমায়েত করা, যেখানে আমরা যে কোনো বিষয়কে উইথ ইটস ডিউ সিরিয়াসনেস কাটাছেঁড়া করে আলোচনা করতে পারবো খোলামেলা ভাবে, তার সাথে ছবিগুলো দেখতে পারবো। সেটার মধ্যে দিয়ে মানে আমার তো মনে হয় যে যে কোনো সভার থেকেও সেটা বেশি এফেক্টিভ হয়, মানে শুধু পলিটিক্যাল সভা যেখানে বিভিন্ন লোক তাদের মতামত রাখছে, তার বদলে আমরা যদি ফর্মটাকে এইভাবে ভাবতে পারি যে সেখানে হুম। আমরা ছবি দেখছি, যে ছবিটা খুব কম্পেলিং। এই যে সেদিনকেই আমরা মার্চ মাসে দেখালাম সিএ নিয়ে একটি ছবি, নওশিন খান বলে একটি মেয়ে বানিয়েছে। ছবিটা দেখার পরে মানে আমার মনে হয় ওটা 3-4টে আলোচনার থেকেও বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করলো যারা দেখতে এসেছিলেন। তো এই জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে যে এই ছবিগুলো আমাদের যেটা দেখায় যে আমাদের মধ্যে থেকে যদি কারোর কি বলবো চিন্তা ভাবনা যদি ক্লিয়ার থাকে, মানে স্বচ্ছ থাকে, তাহলে সে চাইলে ডকুমেন্টারি ফিল্ম মেকার হয়ে উঠতে পারে, এটা অসম্ভব কিছু নয়। তো আমাদের কালেকটিভের মধ্যে, মানে আমাদের নিজেদেরই ধরো উদাহরণ যদি নাও, আমরা তো প্রথমে ডকুমেন্টারি ফিল্ম মেকার হবো কেউ ভাবিনি, আমি তো করতাম একদম আলাদা একটা জিনিস। আমি তো একাডেমিক্স এর ছিলাম আর কি। দ্বৈপায়নও তাই। তো আমরা যে সাহসটা পেলাম কি করে যে আমরা এটা হতে পারবো বা আমরা করতে পারবো জিনিসটা, এই দেখতে দেখতে, ভাবতে ভাবতে, এইভাবেই। মানে এটা তো একটা মিডিয়াম অফ এক্সপ্রেশন, তাই না? তো আমাদের মধ্যে থেকে কিন্তু আরো মানে যারা অ্যাক্টিভিস্ট, তারা যাতে ডকুমেন্টারি বানাবার সুযোগ পায়, বা সেটার জন্য আমরা বেশ কিছু কর্মশালারও আয়োজন করছি লাস্ট ধরো 4-5 বছর।
তো সেটাকেও আরেকটু বাড়ানো আমাদের ইচ্ছা আছে, যাতে পশ্চিমবঙ্গ থেকে আরো বেশি পলিটিক্যাল ডকুমেন্টারি ফিল্ম মেকার্স উঠে আসে। উঠে সেটার আসে। জন্য যতটুকু করা যায়, এবং সেটা যে খুব অসম্ভব কিছু নয়, এটাই আর কি বলার। হুম। যে এখন আইফোনে পর্যন্ত লোকে শুট করছে, মোবাইলেও লোকে শুট করছে। ব্যাপারটা কি জিনিস দিয়ে শুট করছে এটা নয়, ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি ক্ল্যারিটি থাকে, ভিশনটা তুমি থাকে যদি বা কি তুমি যদি দেখাতে চাই জানো যে সেইটা একটা যদি জানো। হুম। হ্যাঁ, ছবি তৈরির পেছনের যে গল্পটা চলে সেটা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা থাকে, যে সাউন্ড কিভাবে তুলতে হয়, এডিটিং এর কি কি পলিটিক্স আছে, এডিটিং কি করে করতে হয়, আহ, কিভাবে তুলতে হয়, আসলে কি করে মানুষের একটা সুন্দর সাক্ষাৎকার নিতে হয়, কি সেটা, এগুলো সবই শেখার আছে। এবার এই জিনিসগুলো কিভাবে গবেষণা করতে হয়, হ্যাঁ, কিভাবে তুমি তোমার ডকুমেন্টারি ল্যাঙ্গুয়েজটাকে ভাববে, মানে কি কি ফর্মে তুমি কথাটা বলতে হুম। চাইছো, আর কি কি উপাদান সেখানে যুক্ত করবে, এই ঘটনাগুলো নিয়ে যদি মানে লাগাতার এরকম ওয়ার্কশপস এবং লাগাতার এই ফিল্ম স্ক্রিনিং গুলো হতে থাকে, আমার ধারণা যে পশ্চিমবঙ্গ থেকে আরো নবীন চিত্র নির্মাতারাও আগামী দিনে উঠে আসতে পারে। এটাও একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য যেটা আমরা চেষ্টা করে গেছি এতদিন ধরে, 10 বছর ধরে, সেটা হচ্ছে যে রাজনৈতিক ছবি নিয়ে সিরিয়াস লেখালেখি বাংলা ভাষায়। আচ্ছা। ডকুমেন্টারি নিয়ে বাংলা ভাষায় খুব সম্ভবত আমরাই বোধহয় এই পত্রিকাটা বার করি, আমি জানি না ডকুমেন্টারি নিয়ে, মানে এখনকার সাম্প্রতিক ডকুমেন্টারি নিয়ে বাংলা ভাষায় আর কোনো পত্রিকা বেরোয় কিনা, কিন্তু আমাদের যে হুম। প্রতিরোধের সিনেমা পত্রিকাটা বেরোয় হুম। সেখানে কিন্তু মানে ভারত এবং উপমহাদেশের ডকুমেন্টারি ছবি এবং অন্যান্য রাজনৈতিক ছবি, তাছাড়াও ছবি, রাজনীতি এবং কাউন্টার কালচার, এই জেনারেলি এই থিম গুলো ধরে সিরিয়াস বাংলা লেখালেখি হয়, সিরিয়াস প্রবন্ধ, মানে জার্নালের লেভেলে, অথচ অ্যাক্সেসেবল ভাষায়। তো হুম। সেইটা একটা চর্চাও রয়েছে, এবং সেটাকেও আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ারও একটা ইচ্ছা আমাদের, একটা প্রচেষ্টা আর কি রয়েছে। ওকে। মোটামুটি এই আপাতত। এইটার মানে এই পত্রিকাটা অনলাইন কোনো ভার্সন নেই, এটা মানে পুরোটাই প্রিন্টেড? না, এটা এটা প্রিন্টেড, হ্যাঁ। মানে সেরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে এখন যদি মানে রিচটা ইজি, মানে সেটা একটা হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার এগুলো হতে পারে। এগুলো ধীরে ধীরে ভাবা উচিত হয়তো, সেটা চেষ্টা করা হবে হুম। আগামী দিনে। আমরা অ্যাকচুয়ালি এই ঘটনার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কস্তুরীকে চিনেছিলাম প্রথম, যে নো ভোট টু বিজেপি যখন ওই 2021-এর ওই সময়টা থেকে যখন শুরু হয় আর কি, তোমরা খুবই অ্যাক্টিভ ছিলে ওই ওই মানে মুভমেন্টটায়। তো ডকুমেন্টারি ফিল্ম মেকিং আই গেস এটা খুবই এখন এতটা ডিসকাস করার পর এটার খুব একটা রহস্যের কিছু নেই যে তোমরা তোমাদের মোটিভেশন ইত্যাদি কিভাবে এসেছিল। তো ওই মুভমেন্টটার থেকে মানে যদি সংক্ষেপে তোমাদের খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস ইত্যাদি গুলো যদি একটু শেয়ার করতে পারো আমাদের সাথে। নো ভোট টু বিজেপি মুভমেন্টটা তো হয়েছিল 2020-21 এই সময়টায়। রাইট। আমি বলবো যে এই মুভমেন্টের একটা প্রিকারসর মুভমেন্ট ছিল, যেটা ছিল মানে নো এনআরসি মুভমেন্ট। আমি বলবো যে সেই মুভমেন্টটাই প্রথম, মানে একটা ওইরকম মাস লেভেলে এমন মানুষদেরকে আহ, এক জায়গায় আনতে পেরেছিল, রাস্তায় আনতে পেরেছিল, যারা নেসেসারিলি কোনো পলিটিক্যাল পার্টির নয়, যারা ধরো বিভিন্ন ভাবে সামাজিক কাজের সাথে যুক্ত, কিন্তু তারা কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে ভালো কিছু খুঁজে পাচ্ছে না নেসেসারিলি এই মুহূর্তে, কিন্তু তারা রেজিস্ট করতে চাইছে ফ্যাসিজমকে। তো নো ভোট টু বিজেপির যেটা মানে কমন মিনিমাম যেটা ছিল মানুষকে যে কাছে আনার, সেটা হচ্ছে যে বেসিক্যালি যে আমাদের রাজ্যটা যেখানে 40% ভোট এখন একটা দল পাচ্ছে যে ওপেনলি ফ্যাসিস্ট, সেটাকে প্রতিরোধ করতে হবে, এবং সেটা করার ক্ষেত্রে একটা মতাদর্শগত বিরোধিতা করতে হবে, আইডিওলজিক্যাল অপোজিশন দিতে হবে। এবার আমরা যদি দেখি যে এটার দরকারটা কেন পড়লো, দরকারটা প্রথম কথা, লোকে যখন যথেষ্ট পরিমাণে ভয় পায়নি তখন লোকে এসব কিছু ভাবেওনি, না হলে তো এটা 18-19 সাল থেকেই হতো, আরো হুম। আগে থেকেই হতো। যখন দেখলো যে না, মানে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিজরা রয়েছে, যে প্লেয়াররা রয়েছে, যেমন ধরো তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি এবং সিপিএম, এরা তো মানে বিজেপি রাজনৈতিক বিরোধী এই এই রাজ্যে, আর তৃণমূল কংগ্রেস তো শাসক দলই এই রাজ্যে। কিন্তু এরা যে বিজেপির যে রাজনৈতিক বিরোধিতাটা করে, এটার মধ্যে কোনো আদর্শগত কোনো বিষয় নেই। কেন বললাম কথাটা? কারণ এরা বিজেপির যে রাজনৈতিক বিরোধিতাটা করে, সেটা তারা XYZ যে কোনো রাজনৈতিক দলের বিরোধিতা তারা একইভাবে করে। কম্পিটিটিভ মানে ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা ইলেকটোরাল অপোজিশন, মানে ব্যাপারটা হচ্ছে নির্বাচনী প্রতিযোগিতার ব্যাপার। মানে এখানে যদি ধরা যাক যে বিজেপি না হয়ে যদি এখানে ধরা যাক যে মানে শিবসেনা হতো কি অন্য কেউ হতো, একই হতো ব্যাপারটা। মানে এটা এটা হচ্ছে যে মানে তুমি শাসকে আছো, আমি এখন শাসক হতে চাইছি,
তোমাকে ডিসপ্লেস করতে চাইছি, এইটাই। তো তাদের যে পুরো রেটরিক বা তাদের যে আক্রমণ প্রতি আক্রমণ, পুরো ব্যাপারটাই নির্বাচনকে মাথায় রেখে। তারা আরএসএস এর নাম কেউ মুখে আনে না, হুম। আরএসএস এর নাম তারা মুখে আনে না। অন্তত আমরা যখন শুরু করেছিলাম তখন একদমই মোটেই তারা আনছিল না। তারা শুধু ওই মানে পেটি পলিটিক্স, রোজকার পলিটিক্স নিয়ে টিভি স্টুডিও যে মানে চিৎকার চেঁচামেচি, বা মানে অমুক দিনে আপনি অমুক চুরি করেছেন, আচ্ছা তাহলে অমুক দিনে আপনি ওখানে ধাক্কা মেরেছেন, এইসব হচ্ছে আর কি, মানে পেটি পলিটিকিং যাকে বলে। সেটা আমাদের খুবই মানে হতাশাজনক লেগেছিল, এবং আমাদের মনে হয়েছিল যে এখানে আমাদের সিভিল সোসাইটি হিসেবে, নাগরিক সমাজ হিসেবে, এবং বিভিন্ন যে মানে সামাজিক ট্রেড ইউনিয়ন, রাজনৈতিক যে সংগঠন যেগুলো পলিটিক্যাল ইলেকট্রাল পলিটিক্সে নেই, তাদের এখানে একটা জনমত তৈরি করবার ভূমিকা এক্ষুনি লাগবে। না হলে এই জিনিসটা মানে একটা যে ফ্যাসিস্ট পার্টির সঙ্গে কথা হচ্ছে, এই কথাটাই ডিসকোর্সে নেই। এবং তাদের যে একটা মাদার অর্গানাইজেশন, যে একটা আরএসএস, যার হুম। একটা ভিশন আছে, যে দেশটাকে একটা দিকে নিয়ে যেতে চাইছে, যে একটা আলাদা লেভেলের খেলা খেলছে, সেটা নেই ডিসকোর্সে। হুম। এই এই জায়গা থেকে সবাই কাছে এসেছিল, এবং এটাকে হ্যাঁ। যারা ভীষণ স্ট্রংলি ফিল করেছে আমি বলবো তারাই এসেছিল। এবং এই জন্য আমাদের এই পলিটিক্যাল সোকল বিজেপির ইলেকটোরাল অপোজিশনদের কাছ থেকে আমাদের প্রচুর গালাগালি খেতে হয়েছে, হুম। যে এরা তো কেউ ভোটের লোক নয়, এরা ভোট নিয়ে কেন এত কথা বলবে। এরকমও লোকে বলেছে যে ওই যে বলে না যে দের ইজ নো অল্টারনেটিভ, যে বিজেপি কে ভোট দিতে না করছেন তাহলে কাকে ভোট দিতে বলছেন। তো হ্যাঁ। আমাদের এটা উত্তরটা টিএমসির বি ছিল টিম যে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো আমরা যেটা বলেছিলাম যে আমরা বিজেপি কে ভোট দিতে না করছি, তার নির্দিষ্ট কিছু কারণ আছে। এবারে তারপরে কেউ চাইলে ভোটও না দিতে পারে, কেউ চাইলে নোটাও ভোট দিতে পারে, কেউ চাইলে টিএমসি কেও ভোট দিতে পারে, কেউ চাইলে সিপিএম কেও দিতে পারে, কেউ কংগ্রেস কেও দিতে পারে। সেটাকে আমরা ইকুয়েট করছি না বিজেপি কে ভোট দেওয়ার সাথে, কারণ এটা একটা মানে উই ক্রিয়েটেড দিস সর্ট অফ থিং, যে একটা ফ্যাসিস্টের কথা হচ্ছে এখানে। হুম। অন্য কোনো যারা আছে তারা কেউই ঠিক একটা ফ্যাসিস্ট পার্টি নয়। তো এইটা আমাদের বলবার দরকার ছিল। এবং মানে সেটা তো কি ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে তুমি তো দেখতেই পাচ্ছ। 2021-এর পরে এখন 24 হয়ে গেছে, আমরা তো এখন আর ওটা করছিও না। কিন্তু ওই স্লোগানটা না শুভেন্দু অধিকারী ভুলতে পেরেছে, না ওই স্লোগানটা সুকান্ত মজুমদার ভুলতে পেরেছে, না ওই স্লোগানটা মমতা ব্যানার্জি ভুলতে পেরেছে। তারা সবাই এখনো ওই স্লোগানের আশেপাশে চালিয়ে যাচ্ছে আর কি বিষয়টা। হুম। তো ইট ওয়াজ এ ভেরি ইম্প্যাক্টফুল ক্যাম্পেইন, যেটা আমাদের এই ছোট্ট কয়েকজন মানুষ বা কয়েকটি সংগঠন, কি আর ক্যাম্পেইন ছিল আমাদের, মানে খুবই ইন্ডিড। হ্যাঁ। সীমিত সীমিত সাধ্যের মধ্যে, কিন্তু সেটা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল। কারণ আমার মনে হয় যে প্রচুর মানুষ এটার জন্য অপেক্ষা করছিল, যে মতাদর্শগত বিরোধিতাটা কখন আসবে, আসা তো দরকার। এটা তো পেটি পলিটিক্স হচ্ছে না যে কে কাকে ধাক্কা মেরেছে, কে কাকে চুরি করেছে, এইটুকু হুম। তো ব্যাপারটা নয়, ব্যাপারটা এত খেলো তো নয়, তাই না? কিন্তু ওয়াইডার মানে ইলেকটোরাল জায়গায় কি মানে মানে পেটি পলিটিক্স লোকে কেন করে, ওয়ান অফ দ্য রিজন বিং যে এটা লোকে ইজিলি বুঝতে পারে। মানে ফ্যাসিজম নিয়ে তুমি যদি বলো, তাহলে ফ্যাসিজমের ডেফিনেশন তোমাকে যদি বোঝাতে হয় যে ফ্যাসিজমটা এরকম, তাহলে সেখানেই তোমার কি একটা মানে হার্ডল চলে আসছে না, যে আর ওয়াইডার ক্রাউডকে রিচ করার জন্য। না দেখো, এটা তো মজা হচ্ছে না, এখানে দেশের ভবিষ্যৎ পাল্টে দেওয়ার কথা হচ্ছে, এখানে সংখ্যালঘুদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন করে দেওয়ার কথা হচ্ছে, এখানে মানে হিন্দি হিন্দু পলিটিক্স চাপিয়ে দেওয়ার রাইট। কথা হচ্ছে। হ্যাঁ। এটা এটা কোনো ছোটখাটো ব্যাপার না, এখানে সংস্কৃতি বদলে দেওয়ার কথা হচ্ছে। এমনকি যদি ধরা যাক আমি যদি একজন খুব ধর্মপ্রাণ হিন্দু হই, তাহলে আমার নিজের ধর্মটাকেও পর্যন্ত ম্যানিপুলেট করে হ্যাঁ, দেওয়ার কথা হচ্ছে। মানে ফর আমার এক্সাম্পল এই যে, খাদ্যাভ্যাস, হ্যাঁ, নিরামিষ আমিষ নিয়ে যেটা হচ্ছে আর কি, যে আমার মানে হ্যাঁ। খাদ্যাভ্যাস, আমার আমি আমি কিভাবে কথা বলবো, হ্যাঁ। আমি কোন বোর্ডে আমার বাচ্চাকে পড়াবো, এভরিথিং, হুম। সবকিছু, রাইট। এখানে সবটাই অ্যাট স্টেক। এটা এটা হুম। এটা 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 এখানে যদি এখানে যারা, আমি খুব স্ট্রংলি বলতে চাই, এখানে এই জিনিসটাকে যারা রিডিউস করবে বা করেছে টু পেটি পলিটিকিং, হুম। তারা আমার চোখে খুবই বড় অপরাধী। হুম। এবং সেটা ইনক্লুডস তৃণমূল কংগ্রেস, ইনক্লুডস সিপিএম, ইনক্লুডস কংগ্রেস, কারণ তারা এটাকে এই লেভেলেই নিয়ে গিয়েছিল। এখন কিন্তু তুমি দেখবে যে ওই ক্যাম্পেইনটার পর থেকে, এবং বিশেষ করে 2021-এর পর থেকে, এরা প্রত্যেকে একটু মুখ খুলতে শুরু করেছে, সব আরএসএস টারএসএস কথাগুলো এখন একটু একটু বলছে। হুম। আমি জানি না সেটা কিসের ইম্প্যাক্ট, হয়তো ওই হ্যাঁ। ড্রাবিংটার ইম্প্যাক্ট বা যাই হোক, এখন তাও একটু এইগুলো নিয়ে কথা হচ্ছে, ফেডারেল স্ট্রাকচার নিয়ে, ডিলিমিটেশন নিয়ে, হিন্দি হিন্দু হিন্দুস্তান নিয়ে, হুম। সংখ্যালঘুদের যে সেকেন্ড গ্রেড করা নিয়ে, এনআরসি নিয়ে, তাও এই পার্টিগুলো এখন একটু একটু বলছে, আগে তো বলছিল না। রাইট।
এটা তো খেলাধুলো নয় যে আমি লোকে বুঝতে পারবে না তাই আমি বলছি, এটা কি মানে আছে এই হুম কথাটা? তো এটা তো এইভাবে ভাবার কোনো মানে নেই, কেন হুম। বুঝতে পারবে না? না মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে তোমাকে ওই জায়গাটা গিয়ে বলতে হবে যে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে আর কি, মানে হুম আইডিওলজিটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারলে দেন ইটস ফাইন। মানে যেরকম হুম এখন এই ইলেকশনে আমি যেমন দেখতে পাচ্ছি যে এই আমিষ ইত্যাদি খাওয়ার ব্যাপার নিয়ে একটা বিতর্ক হওয়ার ফলে এখন কিন্তু টিএমসি এটা পিক আপ করে অনেক জায়গায় বলছে আর কি যে ওই হুম আহ, কে মাছ খায় ইত্যাদি, মানে এগুলো একটা হুম পার্ট অফ পেটি পলিটিক্স হয়ে যাচ্ছে আলটিমেটলি গিয়ে, কেননা এটা হুম একটা মানে ইজিলি অ্যাক্সেসিবল আর কি। হুম সেটাই আমি বলতে চাইছি যে ওই জায়গাটায় হুম পৌঁছতে পারলে দেন ইটস ফাইন, কিন্তু আদর্শগত ব্যাপারটা ওই না মানে না, আদর্শ মানে ওইটা একদমই কাজ করে না। ওই যেটা, যে কারণে আমার জন্য ক্যাম্পেইনটা কাজ করেছিল সেটা ওই টিপিক্যাল ওল্ড স্কুল কায়দা থেকে বেরিয়ে আসতে পেরেছিল। মানে একটা রাইট। লম্বা লিফলেট যেখানে ফ্যাসিবাদ, হিটলার, মুসলিনি এইসব কথাবার্তা কোনো কারোর কাছে সেটা রিচ করে না। এটা অ্যাজ হ্যাঁ হ্যাঁ। সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এমনকি সেকুলারিজম, সত্যি কথা বলতে কি, এটা মেনে নেওয়ার সময় এসেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেকুলারিজমের কোনো টেকার নেই, ডেমোক্রেসি শব্দটারও কোনো টেকার নেই, ঠিক ইনডিড। আছে? তো এমন ভাবেই প্রচার করতে হবে যেটা, যারা এটা আমরা মেনে নিয়েছি আসলে, যে যারা সবার থেকে বেশি সাফারার, সংখ্যালঘু সম্প্রদায়, হুম খানিকটা হয়তো বামপন্থী মানুষ, যাদের উপর ওদের আঘাত সবার থেকে বেশি নেমে আসছে, তাদেরও আসলে বোঝাবার কিছু নেই। তারা তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝে যাচ্ছেন যে কেন এটার বিরুদ্ধে তারা আহ, যাবে। আসলে তাদের জন্যই একটা প্রচার করা দরকার ছিল, যারা ফেন্সিটার, মানে যারা এদিকেও যেতে পারেন ওদিকেও যেতে পারে। মার্জিনের, হ্যাঁ সেটা হ্যাঁ, মানে সংখ্যাটা যারা কম নয়, হ্যাঁ হ্যাঁ। যারা একেবারে চলে গেছেন তাদেরও ফিরিয়ে আনা যাবে না, আর যারা বুঝে গেছেন তাদেরও ফিরিয়ে জানা যাবে না। সেটা আদর্শের কারণে হতে পারে, লিভড এক্সপিরিয়েন্সের কারণে হতে পারে, তাদেরও দরকার নেই। ফলে আমরা তাদের জন্যই প্রচারটা করেছিলাম যারা এই মাঝখানে দাঁড়িয়ে আছেন। হুম ফলে আমরা এই ইস্যুগুলোই তুলেছিলাম, যে ইস্যুগুলো মানে আমরা অনেক ছোট ছোট ভিডিও বানিয়েছিলাম, আর জিনিসপত্র বানানো হচ্ছিল। পুরো থ্রাস্টটাই ছিল হচ্ছে এই মানুষদের জন্য, যাদের অত তাত্ত্বিক, মানে এই মানে অর্থনীতির প্রশ্ন, ঠিক আছে, পরিযায়ী শ্রমিকের প্রশ্ন, কোভিড ম্যানেজমেন্টের প্রশ্ন, মানে বেশ কয়েকটি উদাহরণ দিলাম, বা বাংলা হিন্দি চাপানো, এই সমস্ত যেগুলো খুব মানে রেগুলার ডে টু ডে ব্যাপার, একদমই মানে তাত্ত্বিক কথা দিয়ে কখনই কোনো রকম রিয়েল পলিটিক্স করা যায় না। মানে সেটা কোনোভাবেই লেফট বা রাইট কিছুই করা যায় না। হুম। সেটাকে এমন ভাবেই কথা বলতে হবে যেটা মানুষ বুঝবেন এবং আহ, তার কাছে সেটা গ্রহণযোগ্য। ফলে রাইট। আমার ধারণা অনেকটাই ওই টিপিক্যাল যে লেফট পলিটিক্স এর যে রেটরিক ছিল সেটা থেকে খানিকটা সরে আসতে পেরেছিল। হুম মানে ওর মানে অন্তর্বস্তুতে যাই থাক না কেন, অন্তর্বস্তুতে যে আদর্শ ছিল, কিন্তু যেটা প্রকাশ ছিল সেটা যেহেতু অনেক বেশি একটা, বেশ কি বলবো, ইন 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 ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল এবং খুব মানে ইন ওয়ে কুল, কুল আর কুল, সেটা হওয়ার দরকার আছে। সবসময় ওকে। রাজনীতির মধ্যে বিভিন্ন সেগমেন্টের কাছে কুল হওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে, মানে তারা যেন সেটার সাথে মানে আইডেন্টিফাই করতে পারে, তারা যেন হুম গম্ভীর ভাবে না দেখেন, খুব সিরিয়াস না লাগে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো লেফট পলিটিক্স এর শেখার আছে, যে কোনো রকম পলিটিক্স এরই আসলে শেখার আছে, যে তুমি কতটা সহজভাবে মানুষের কাছে পৌঁছো। মানে অনেক কথা বলছি কিন্তু কিছুই বলছি না, এটা খুব। রাইট। তো দু মানে হাজার আহ, চব্বিশে যদি হ্যাঁ বলো। দুটো দুটো কংক্রিট, ও যেটা বললো দুটো কংক্রিট উদাহরণ দিতে হয়, যে ধরো আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, ওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। যেমন ধরো একটা ছেলে, মানে আমি যদি ভাবি যে কারা এই ফেন্স সিটার, কারা এই জিনিসটা খাচ্ছে, মানে যেই ছেলেটা ধরো তার স্কুটারে একটা হনুমানের স্টিকার লাগিয়ে, হ্যাঁ, ঝান্ডা ফান্ডা দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবার সে যদি হয় একটা গিগ ওয়ার্কার, তাহলে তার কি স্যালারি কিছু বেড়েছে? তার কি পেট্রোলের দামটা কমেছে? সে যেই বাইকটা চালিয়ে হনুমান স্টিকারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই বাইকটা তো বের করতেই তার কালঘাম ছুটে যাচ্ছে, কারণ সে তো অ্যাফোর্ডই করতে পারছে না পেট্রোলটা। এই ছেলেটাকে আমি অ্যাড্রেস করি যদি, এ হচ্ছে এক্স্যাক্টলি। একজন একে আমি অ্যাড্রেস করতে পারি। বা আমি যদি ধরো সিএ ইস্যুটা নিয়ে, ধর জাস্ট বলছি আর কি, মানে কি ধরনের প্রচার এফেক্টিভ হতে পারে সিএ ইস্যুটা নিয়ে, আমি যদি একদল ফেন্স সিটারকে গিয়ে বলি যে এটাতে মুসলিমদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন করা হচ্ছে লিগালি, তাই তুমি এটার বিরোধিতা করো, সে আমার কথা শুনবে না, কারণ সে ওটাই চাইছে, হি ইজ হাই অন দ্যাট। কিন্তু আমি যদি গিয়ে বলি যে আচ্ছা তুমি ভাবছো যে এটাতে তোমার হিন্দুদের তুমি বাঁচতে পারবে, তুমি কি ওই ফর্মটা খুলে দেখেছো, যে সেই ফর্মের ফার্স্ট পেজে এক্স্যাক্টলি। এরকম বলা হয়েছে যে তোমার বউ বা বা বর বা তোমার বাবা মা ছেলে মেয়ে সবার নামটা আগে ডিক্লেয়ার করে প্রথম লাইনে লিখে দাও যে আমরা হচ্ছি বাংলাদেশি।
তুমি কি রাজি আছো? তুমি কি ফিল আপ করবে? এটা করলে তোমার আসলে কি হবে? ছেড়ে দাও মুসলিমদের কথা, তোমার ভাবতে হবে না, তুমি তো ইন্ডিড। ইন্টারেস্টেড নও। তাহলে সে শুনবে? সে অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি লোকের লিভড এক্সপিরিয়েন্স কে টাচ করা। মানে আমি সেইখানেই যেটা বলছি সাকসেসটা আর কি। হ্যাঁ, কিন্তু মতাদর্শগত জায়গা থেকেই জিনিসটা আসছে, এরকম হ্যাঁ, না যে শুরু ওখান থেকেই তুমি। ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ, এক্সিকিউশন ব্যাপারটা, মেথোডোলজি মানে মোডাস বা অপারেন্ডি বা তুমি কিরকম হবে। কিভাবে কিভাবে হুম। রাখছো মানুষের কাছে, তোমাকে প্রত্যেকটা মানুষের রিয়েল ইনসিকিউরিটিকে টাচ করতে হবে, সে কেন এটা করছে। হুম। তারপরে তুমি তার সাথে একটা ডায়ালগে যেতে পারো এবং বলতে পারো যে তুমি যে অন্যের অমঙ্গল কামনা করে একটা কিছু করছো, তোমার নিজের অমঙ্গলটা নিয়ে ভেবেছো কি? হুম। তুমি একটু নিজেরটা নিয়ে একটু ভেবে দেখো তাহলে। এটাই মূলত আর কি ওয়ার্ক করে, খুব ওয়ার্ক এইটাও একটা, করেওছে ওই ক্যাম্পেইনে। হ্যাঁ, এইটাও একটা অদ্ভুত এক্সাম্পল। কথা বললে অনেক কিছু চলে আসে। ডিমনিটাইজেশনের ফলে লোকজনের এরকম একটা ধারণা হয়েছিল, না আমার তো অল্প ক্ষতি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় লোক তাদের অনেক বেশি ক্ষতি হয়েছে, অতএব এটা ভালো জিনিস। এটা একটা খুব হুম হুম ট্রেন্ডি হুম কথাবার্তা হুম সামহাও। ওটা মানে এমন প্রপাগান্ডাটা ছড়িয়েছে যে ওটা ওই হুম জিনিসটা হুম লোকে খেয়ে গেছে হুম প্রচুর হুম পরিমাণে। আহ, তো 2024-এ আমি সেই রকম একদমই দেখতে পাচ্ছি না, মানে নো ভোট টু বিজেপি কি নন, অলমোস্ট নন এক্সিস্টেন্ট বা খুব কম, আমি তো অলমোস্ট দেখতে পাচ্ছি না। না, নো ভোট টু বিজেপি এখন স্লোগানটা এখন মানে লোকজন মানে আপন করে নিয়েছে। তো ওটাকে আর দ্বিতীয়বার রিপিট করবার হুম। হয়তো হয়তো করাই যেতে পারে, কিন্তু তুমি যদি এই হ্যাশট্যাগটা দিয়ে খোঁজো তুমি দেখবে যে র্যান্ডমলি জাস্ট লাইক দ্যাট অনেক লোক এটাকে ইউজ করতে শুরু করে দিয়েছে এবং সেটা ঠিক, করছে। মানে সোশ্যাল মিডিয়া হ্যাঁ, স্টিল অ্যাক্টিভ, কিন্তু মানে আগে যে হ্যাশট্যাগটা স্টিল অ্যাক্টিভ। কর্মসূচিগুলো, যেগুলো তোমার হুম, রাস্তাঘাটে হচ্ছিল, সেগুলো অতটা দেখছি না। সেটা হচ্ছে মানে কেউ ডিফিট বিজেপি নামে করছে, কেউ কিছু নামে আচ্ছা। করছে, তো এইরকম ভাবে মানে খুবই ডিসেন্ট্রালাইজড ব্যাপারটা, কিন্তু আসলেই খুব ডিসেন্ট্রালাইজডও ছিল, এরকম না হুম। যে স্লোগানটা আসলে প্রথমবার একটা কিছু যখন প্রথম আসে তখন মানে একটা অন্যরকম কিছু প্রথম এলে খুব লোকের চোখে পড়ে এবং চোখে পড়ার হ্যাঁ, মতো করেই ব্যাপারটা সামহাও করা হয়েছিল সেই সময়, খুব কাজে লেগেছিল। ওই একটা মানে যে একটা সিঙ্গেল স্লোগান সব জায়গায়। আমার এক্স্যাক্টলি, বাড়ি মানে এটা একটা সিঙ্গেল আরেকটু, পোস্টার যেটা হ্যাঁ, যে ক্যারি যে করা কোনো গেলে ভালো জায়গায় হতো। কারি করা গেলে ভালো হতো। হ্যাঁ, আমার মনে হয় আবার ভবিষ্যতে আমি আশা করি যে অতটা লাগবে না, দেখা যাক। না, দই পান দেখা যেটা যাক বললো, কি ইট হয়। ওয়াজ ভেরি কুল অ্যাকচুয়ালি অ্যাজ এ হুম স্লোগান হুম অ্যাজ ওয়েল। হুম। তো যাই হোক, তো আমরা মোটামুটি লাস্ট জায়গায় চলে এসেছি। মেঘলা, তুই কিছু বলবি পরের টপিকটা হ্যাঁ, নিয়ে? মানে আমরা এই বিষয়টার পরে আমরা যে যেটা নিয়ে একটু কথা বলতে আগ্রহী শেষ করার আগে, সেটা হচ্ছে তোমাদের যে রোকেয়া শিক্ষা কেন্দ্রর উদ্যোগ, সে যেটা অবৈতনিক ভাবে, অবৈতনিক একটি শিক্ষা কেন্দ্র এবং যেটা যেভাবে চলে, যেখানে বাচ্চারা এসে সিলেবাসের পড়ার বাইরেও নানা কিছু শিখছে, করছে, সেটার পিছনের ভাবনা এবং কোন সময়টা থেকে তোমরা করছো, কিভাবে সেটা ফাংশন করছে আজকের অবধি তার জার্নি, সেটা সম্বন্ধে একটু শুনতাম। তারপরেও একটা প্রশ্ন আছে, সেটা করছি, এটা একটু যদি বলো। এটাও আমি একটু সংক্ষেপেই বলছি। সেটা হচ্ছে যে দুটো দুটো ঘটনা না ঘটলে হয়তো রোকেয়া শিক্ষা কেন্দ্র হতোই না। প্রথম ঘটনাটা হচ্ছে অ্যান্টি এনআরসি মুভমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে লকডাউন। কেন বলছি? কারণ অ্যান্টি এনআরসি সিএ মুভমেন্টের সময়তে আমরা পাটুলিতে যারা থাকি, আমরা আহ, প্রথমে বেশ কিছুদিন আমরা প্রচুর মিটিং মিছিলে হাঁটার পরে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা এই অ্যান্টি এনআরসি অ্যান্টি সিএ মুভমেন্ট করতে গেলে হয় পার্ক সার্কাসে গিয়ে সিটি নিয়ে বসে পড়ছি, আর না হলে আমরা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় মিছিল করে যাচ্ছি, অনন্ত মিছিল। মানে বোধহয় কয়েক কোটি মিছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় হয়ে গেছে। কিন্তু আমার বাড়ির আশেপাশে যে মানুষগুলো থাকে, তারা তো না যাচ্ছে পার্ক সার্কাসের সিটি নে, আর না যাচ্ছে তারা কলেজ স্ট্রিটের মিছিলে। তাদের কাছে এনআরসিসি এর কথাটা কে বলবে? কারণ এনপিআর করতে তো বাড়ি বাড়ি লোক আসবে, সেন্সাসের লোক আসবে, সেই সময়ের যা কথা বলছি। তখন রেজিস্ট কে করবে? তখন তাদের কাছে কে যাবে? এটা যখন আমাদের ভাবনা হলো, তখন আমরা একটা মিটিং কল করে আমাদের এই এলাকাতে যারা থাকেন এরকম অনেকে মিলে, মানে প্রায় প্রায় ধরো সব মিলিয়ে 20-25 জন লোক মিলে আমরা ঠিক করলাম যে আমরা বাড়ি বাড়ি গিয়ে একটু কথা বলে দেখি লোকের সাথে যে কি বলছে তারা। তখন আমরা এই গভর্নমেন্টেরই বিভিন্ন কাগজপত্র নিয়ম কানুন যেগুলো, ওগুলো প্রিন্ট আউট নিয়ে ফোল্ডার টোল্ডার বানিয়ে আমরা লিফলেট বানিয়ে সত্যি সত্যি আমরা বাড়ি বাড়ি গেছিলাম। আমার মনে হয় এটা বোধহয় অন্য জায়গায় খুব একটা ঘটেনি এই জিনিসটা, যে লোকের বাড়িতে বাড়িতে, অচেনা লোকের বাড়িতে বাড়িতে নক করে প্রত্যেক বাড়িতে গিয়ে 10 মিনিট করে কথা বলা যে এনআরসিসি এর ব্যাপারটা শুনেছেন,
এটার এই নিয়মগুলো জানেন, এটা এই দুটো যে একই, এবং এটা কোথা থেকে এসছে, এটাতে কি হতে পারে, কি হতে চলেছে, সবকিছু। এবং এটাতে এরকম করতে করতে আমার ধারণা আমরা প্রচুর বিজেপি সমর্থকের বাড়িতেও নির্ঘাত গেছি, হুম কারণ আমরা হুম। তো জানি না কে কোথায় থাকে, আমরা তো সবার বাড়িতেই যাচ্ছি। ঠিক ঠিক। তো এই করতে করতে যাই হোক, এটা একটা আলাদা ঘটনা, কিন্তু আমি বলতে চাইছি যে এটার অফশুট হিসেবে যেটা হলো যে আমরা এই বৈষ্ণবঘাটা, পাটুলি, কেন্দুয়া, ব্রিজি অঞ্চলে যারা থাকি, আমাদের এই অঞ্চলে প্রচুর অসংগঠিত শ্রমিকের বাড়িতে যাওয়ার প্রথমবার সুযোগ হলো। হুম এইরকম একটা লাগাতার প্রচেষ্টা যে আমরা হুম অনেকগুলো এরকম কলোনি এলাকা, বস্তি এলাকা যেখানে তারা থাকে, ঝুপড়িবাসী বা ধরো যারা ভাড়া বাড়িতে থাকে, লো ইনকাম গ্রুপ, এদের বাড়িতে আমরা প্রথমবার এরম ভাবে গিয়ে 10 মিনিট করে কথা বললাম। তো একটা আলাপ হলো, জানা হলো, বোঝা হলো, একরকম ভাবে নিজের এলাকাটাকে আরেকবার চেনা হলো, যেটা আগে ওইভাবে চেনা ছিল না। হলো। তারপরে যেটা হলো যে দুম করে 2020 মার্চ মাসে লকডাউন হয়ে গেল, যেটা কেউ আমরা প্রস্তুত ছিলাম না, এবং আমাদের এই বাড়ি বাড়ি যাওয়ার ব্যাপারটাও হঠাৎ দুম করে স্টপ হয়ে গেল, কারণ আমরা তো তখন আর, তো সব যেতে বারণ পারছি তো। না। হুম 2 সপ্তাহ বাড়িতে বসে রইলাম খুব মন খারাপ করে। তারপরে যেটা হলো যে তারপর লকডাউনের যে এফেক্টটা যেটা হলো যে তখন মনে আছে তোমাদের যে প্রথম দিকে রেশন ঠিক মতন পাচ্ছিল না সবাই। হুম হুম প্রথম হুম। প্রথম 2-3 মাস রেশনের খুব অসুবিধা হয়েছিল, কারণ এখানকার অসংগঠিত শ্রমিকের অনেকেরই রেশন কার্ড দেশের তাদের বাড়িতে দেশের থাকতো, বাড়িতে। হুম সুতরাং তারা এখানে রেশন পাচ্ছিলেন না, ফলে খাবার দাবারের সংকট। তখন আমরা এই যারা সিটিজেন ছিলাম এখানে, যারা এই আগের কাজটা করছিলাম, আমরাই তখন আবার প্রয়োজনের ইয়েতে রেসপন্ড করে আমরা তখন অর্থ সংগ্রহ করে সবার বাড়ি বাড়ি ওই প্রত্যেক উইকে চাল, ডাল, সয়াবিন তেল, যা যা লাগে, স্যানিটারি ন্যাপকিন, এসব জিনিসপত্র দেওয়ার কাজটা আবার ফিরে গেলাম সেই বাড়িগুলোতেই যেখানে আমরা রাউন্ড লাগিয়েছিলাম। এটা এটা 2-3 সপ্তাহ করার পর, 3 সপ্তাহ না 4 সপ্তাহ, আমরা 1 মাস করেছিলাম। তারপরে যেটা ওনাদের সাথে কথা বলেই বুঝতে পারলাম যে রেশনটা এবারে রেগুলারাইজড হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে, কিন্তু যেটা রেগুলারাইজড হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে তাদের বাচ্চাদের পড়াশোনা। তখন অলরেডি হু বলতে শুরু করে দিয়েছে যে এই সংকটটা 2-2.5 বছর চলবে। স্কুল প্রথম দিকে লোকে ভেবেছিল 15 দিন বন্ধ থাকবে, 1 মাস বন্ধ থাকবে, তারপরে আস্তে আস্তে লোকে বুঝে গেছে যে এটা 2 বছর টানবে। তখন যেটা আমরা ঠিক করলাম যে ঠিক আছে, এবার তো রেশনের এখন তো কোনো প্রয়োজন নেই, এখন তাহলে আমরা যেটা আসল প্রয়োজন সেটাই করি। এই বাচ্চাগুলোর জন্য আমরা একটা সেন্টার বানাই যেখানে স্কুল করানো হবে। তখন স্কুল বন্ধ। তো সেই 2 বছর প্রথমে আমরা একটা ভাড়া বাড়িতে, ছোট ভাড়া বাড়িতে করেছিলাম, দুটো মাত্র ঘর ছিল। তারপরে যখন আমাদের স্টুডেন্ট বেড়ে গেল অনেক, তখন আমরা একটু বড় একটা বাড়ি ভাড়া নিয়ে এটা সেখানেই এখনো আমরা আছি। তো সেখানে আমরা তখন এই 2 বছর, মানে যেই 2 বছর লকডাউনে স্কুল বন্ধ ছিল, 17 মাস থেকে 22 মাস এরকম স্কুল বন্ধ ছিল স্ট্যাগার্ড ওয়েতে, সেই সময় ওদের একমাত্র পড়াশোনার জায়গাটা আমাদের রোকেয়া শিক্ষা কেন্দ্র ছিল। আর সত্যি কথা বলতে কি, আমরা যারা পড়াতাম, আমরা ভলেন্টিয়ার টিচার সবাই, এখানে সবাই স্বেচ্ছাসেবী। আর বাচ্চাদের থেকেও কোনো বেতন নেওয়া হয় না, কিন্তু বাচ্চাদের একটা সদস্য সদস্য একটা চাঁদা নেওয়া হয় প্রত্যেক মাসে 50 টাকা। তার কারণ আমরা মনে করি যে আহ, আমরা তো এনজিও নই, আমরা হতেও চাই না এনজিও, আমরা করতেও চাই না চ্যারিটি। আমরা যেটা করতে চাই যে আমাদের পাড়ার বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যাতে একটা স্বাভাবিক সম্পর্ক থাকে, এবং এই যে অসংগঠিত বাড়ির ছেলেমেয়েরা শিক্ষার এই জাতাকলে পড়ে, যদি তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ব্যর্থতা যদি তুমি আমায় জিজ্ঞেস করো, আমার মনে হয় শিক্ষা ক্ষেত্রে হুম। তৃণমূল কংগ্রেসের যে এই যে সরকারটা, তার সে হয়তো অনেক কিছু 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 ভালো কাজ করেওছে, কিন্তু তার সব থেকে বড় গ্লেয়ারিং মানে ব্যর্থতা হচ্ছে সে যেভাবে সরকারি শিক্ষার অবস্থাটা খারাপ করে দিয়েছে। এবং সেটা আমরা আমাদের বাচ্চাদের দেখে বুঝতে পারি যে সরকারি স্কুলগুলোর এত পোটেনশিয়াল থাকা সত্ত্বেও জাস্ট মিসম্যানেজমেন্ট এবং সবকিছু এত গন্ডগোল হয়ে যাওয়ার কারণে এনরোলমেন্ট হচ্ছে কিন্তু কোয়ালিটি এডুকেশন হচ্ছে না। তো এটা আমাদের সবার একদম মানে উপলব্ধি। তার অনেকগুলো কারণ আছে, যে সেগুলোতে যাচ্ছি না। যেটা বলার যে তারপর থেকে লাগাতার রোকেয়া শিক্ষা কেন্দ্র চলছে, এবং এখানে যে বাচ্চারা এসেছে তাদের মধ্যে একটা আত্মীয়তা, পরিবার, পারিবারিক সম্পর্ক প্রায় আমাদের সবার মধ্যে একটা হয়ে গেছে। শিক্ষকও আরো যুক্ত হয়েছেন, তুমি তো এসেছো রোকেয়াতে, তুমি দেখেওছো যে বাচ্চারা এখানে খুব আনন্দ করে আসে আর কি, হুম। পড়াশোনা করে। আর আমাদের যে প্রথম ব্যাচটা তারা এই বছর কলেজে ভর্তি হয়েছে, সেটা আমাদের কাছে খুব আনন্দের একটা খবর। তারা সব অনেক স্বপ্ন দেখছে। কিছু কিছু বাচ্চা, শুধু সবাই যে পড়াশোনার দিকে দেখছে তা নয়, কেউ কেউ আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখছে, এরকমও আছে, মানে কেউ নাটক করার স্বপ্ন দেখছে।
এইভাবে চলছে জিনিসটা। তো আহ, সংক্ষেপে এটাই। তো যেটা বলার যে আমাদের ক্লাস 1 থেকে ক্লাস ফার্স্ট ইয়ার, কলেজ ফার্স্ট ইয়ার অব্দি এই মুহূর্তে বাচ্চারা পড়ে, প্রায় 100 জন বাচ্চা পড়ে। প্রায় 50-এর উপরে স্বেচ্ছাসেবী টিচাররা তাদের বিভিন্ন সাবজেক্ট পড়ায়। ভোরবেলা থেকে খুলে যায় সকাল 7:30 থেকে 10:30, আবার বিকেলবেলা কোনোদিন 3টে কোনোদিন 4টে খোলে, রাত্রি 9টা অব্দি প্রত্যেক দিন চলে, কোনোদিনই বন্ধ থাকে না, রবিবারও খোলা থাকে। বাচ্চাদের মায়েরা চাইলে পড়তে পারে। কেউ যদি অ্যাডাল্ট শিক্ষা চায়, মানে কেউ যদি ধরো একজনের মা যেরকম, মানে তিনি মাধ্যমিক পাশ করতে চেয়েছিলেন ওপেন স্কুলে, তিনি হুম এসে পড়াশোনা করেছেন, এরকম মানে এটা ওপেন টু অল অ্যাকচুয়ালি। এবং আমরা হুম যেটা ধীরে ধীরে রিয়েলাইজ করেছি, যে আমরা যেটা আসলে, যেটা আমাদের ছোটবেলায় কিছুটা হলেও ছিল, যে বিভিন্ন শ্রেণীর বাচ্চারা একসাথে পড়াশোনা করবে, যেটা কাম্য। হুম মানে এরকম ক্লাস ডিভাইডেড জিনিসটা আমরা চাইনি। আমরা তাই জন্য এটাও বলেছি যে এটা যদিও প্রাইমারিলি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বাচ্চাদের জন্যই এই স্কুলটা, কিন্তু যদি কোনো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বাচ্চা এখানে পড়তে চায়, তাকে তারা আমরা আসতেই পারে। ভীষণ ভাবে ওয়েলকাম করি। এবং হুম হুম ইদানিং যেহেতু পড়াশোনার মানটা খুব ভালো, ইদানিং কিন্তু কয়েকজন বাচ্চা এরকমও আছে যারা আসে, যেটা আমাদের খুবই ভালো লাগে। কারণ এটাই তো আসলে আমরা চাই, যে হুম বাচ্চাদের মধ্যে কেন শ্রেণী একটা ব্যারিয়ার হবে একেবারেই কেন। তাই। এবং এখন যদি তুমি মানে সমাজটাকে দেখো, সেটা যে কি ব্যারিয়ার কি ব্যারিয়ার, মানে তাদের একেবারেই। মুখ দেখা দেখি বন্ধ। হুম। তাদের খেলার মাঠ আলাদা, তাদের ক্যারাটে শেখার জায়গা আলাদা, তাদের ফুটবল খেলার জায়গা আলাদা, ক্রিকেটের জায়গা আলাদা, তার পড়াশোনার জায়গা আলাদা, তার টিউশনের জায়গা আলাদা, তার দেখাই হয় না। না তার সাথে এই মানে দুরকম শ্রেণীর বাচ্চার দেখা হওয়ার সম্ভাবনাটাই নেই। হুম মানে আমি তো বলি, এখন আমাদের জীবন এমন হয়ে গেছে যে শ্মশানটাই শুধু আলাদা হতে বাকি রয়েছে, হুম আর সব আলাদা হয়ে গেছে। ইন্ডিড। স্কুল থেকে হসপিটাল থেকে রেস্টুরেন্ট থেকে সব আলাদা হয়ে গেছে, শুধু শ্মশান এখন আলাদা হওয়া বাকি আছে, সেটাও বোধহয় হয়ে যাবে এটাও কিছুদিন বোধহয় বাদে। হয়ে যেতে পারে। এই অবস্থা। তো আমাদের এটা একটা উদ্দেশ্য ছিল যে পাড়ার বাচ্চারা এবং পাড়ার যারা মানে মধ্যবিত্ত, তারা সবাই মিলিতভাবে একটা কিছু এফর্ট করবে, এবং সেটা হুম পাড়াটাকেও একটা অন্য কালচার দেবে, যেটা ভুলে যাওয়া একটা জিনিস, যে পাড়ার লোকেরা একসাথে কিছু করে। এটা একটা আমাদের উদ্দেশ্য ছিল। আর একটা উদ্দেশ্য অবশ্যই অসংগঠিত বাচ্চাদেরকে একটা এমন বুস্ট দেওয়া, যেটা যে কোনো বাড়ির বাচ্চাদের মতো সে যাতে সেই এক্সপোজার, সেই সুযোগ সুবিধা, সেই পড়াশোনার ফেসিলিটিটা পায়, যাতে সে তার নিজের স্বপ্নটাকে করতে পারে, এবং সেও যাতে আরো 5টা লোকের জন্য কিছু করে। আরেকটা কথা আমি এখানে বলবো, যে যেহেতু আমরা এতক্ষণ ধরে এই আরএসএস টারএসএস এইসব বলছিলাম, এটা বলতে চাই যে প্রায়ই দেখবে যে বিভিন্ন মানুষেরা এই স্লোগানটা দেয় যে আরএসএস কে জনবিচ্ছিন্ন করো। দেয় তো স্লোগানটা, আরএসএস কে আমরা হারিয়ে দেবো, আরএসএস কে জনবিচ্ছিন্ন করো। কিন্তু যারা এই স্লোগানটা দেয়, তারা আরএসএস কে জনবিচ্ছিন্ন করার জন্য কি কাজ করে? আমি এটা তাদের প্রশ্ন রাখতে চাই। আমি এখানে বামপন্থী বন্ধুদেরও বলছি, তাদেরকেই হুম বেশি করে বলছি। তুমি দেখবে যে আরএসএস যে কাজটা করে, সেটার কোনো প্যারালাল কোনো ভারতের কোনো পলিটিক্যাল পার্টির নেই। সবাই পলিটিক্স করে, কিন্তু কেউই সামাজিক সাংস্কৃতিক হুম কাজকে একটা এত বড় সাংগঠনিক ধাঁচার মধ্যে করে না, কাঠামোর মধ্যে করে না। এবং সেটাকেই প্রাইমারি বানায় না। মানে আরএসএস তো বিজেপির মাদার পার্টি, মাদার অর্গানাইজেশন, ইটস নট দ্য আদার ওয়ে রাউন্ড। হুম এরকম না যে বিজেপি আরএসএস এর মাদার অর্গানাইজেশন, আরএসএস হচ্ছে সবার মাদার অর্গানাইজেশন। তারা যদি আমরা মানে গবেষণা পড়ি রিসেন্টলি, প্রত্যেক বছর 35 লক্ষ স্টুডেন্ট এই এই সিস্টেমটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই সরস্বতী বিদ্যা মন্দিরে। রাইট। তো এই যে কালচারাল ন্যাশনালিজম, এই যে আজকে মোদির যে এই অ্যাকসেপ্টেন্স, মোদির যে জনগণের মধ্যে যে অ্যাকসেপ্টেন্স, এটা তৈরি করার পেছনে আরএসএস আছে। এই হুম কালচারাল ন্যাশনালিজমটা তো একদিন দুদিনের ব্যাপার নয়, এটা তো 100 বছরের প্রকল্প আজকে ফল দিচ্ছে। তো যারা এই স্লোগানটা দিচ্ছেন যে আরএসএস কে জনবিচ্ছিন্ন করো, তারা যদি তাদের নিজেদের কর্মসূচির মধ্যে এরকম কিছু নাই রাখেন, শুধু আরএসএস কে জনবিচ্ছিন্ন করার জন্য না, একটা অন্য ধরনের শিক্ষা, অন্য ধরনের চেতনা, অন্য ধরনের সংস্কৃতি চর্চার সুযোগ বাচ্চাদের করে দেওয়ার, তারা যদি নিজেরাই কোনো কিছু না করেন, পড়ে থেকে মাটি কামড়ে ডেইলি, মানে এটার মধ্যে এটা কোনো দিনক্ষণ নেই যে অমুক দিন মিছিল আছে, রোজই মিছিল হচ্ছে, এটাকে যদি তুমি মিছিল বলো, এটা হচ্ছে একটা ডেইলি মিছিল, কোনোদিন বন্ধ নেই। একসাথে খাওয়া, একসাথে থাকা, একসাথে আমাদের আমাদের স্কুলে আরএসএস এর বাড়ি থেকে অনেক বাচ্চা পড়তে আসে, আমি এটা বলতে চাই। আচ্ছা। আমরা জানি তারা, হ্যাঁ, তারা পড়তে আসে। তো তারা যদি একটা অন্যরকম সংস্কৃতির এক্সপোজার পায়, তারা যদি দেখে যে ভেরি এইভাবে হতে ইম্পর্টেন্ট। পারে। সেটারও এক ধরনের ইম্প্যাক্ট তাদের জীবনে হ্যাঁ, কিভাবে টার্ন ওভার করবে সেটা আমরা জানি না, বা সেটা আমরা সেটার একটা জানি না। পসিবিলিটি আর কি। তারা তো বাচ্চা, তারা তো ওপেন স্লেট। তুমি তাকে যদি হিংসা শেখাও, সে হিংসা ইন্ডিড। শিখবে। চিন্তা তুমি শিখবে, তুমি তাকে ভালো কিছু শেখাও, সে অবশ্যই ভালোটা সেটা শিখবে। শিখবে।
অবশ্যই শিখবে। হুম। তার মনে তো কোনো কাদা নেই, সে তো একটা সে তো ইনফ্লুয়েন্সড, চারিদিকে প্রভাব দিয়ে প্রভাবিত হচ্ছে, ভীষণভাবে একদম। প্রভাবিত হচ্ছে। এছাড়াও আরো অন্যান্য অনেক খারাপ প্রভাব কাজ করছে আমাদের সমাজে, মানে সেগুলো নিয়ে আলোচনা পরে কখনো হতে পারে, যে নেশা ইত্যাদি এগুলো বাচ্চাদের মধ্যে ভয়ঙ্কর ভাবে কাজ করছে। হুম 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 এই জিনিসগুলো থেকেও সরিয়ে রাখা, তাদেরকে সমাজের কাজে লাগানো, সমাজের তারা যাতে মানে একটা স্থান পায়, নিজের বিলঙ্গিং পায়, এটাকেও শেখানো, এই জিনিসগুলোর খুবই প্রয়োজন আছে। এবং আমাদের মনে হয় যে আমরা আমাদের সীমিত সাধ্যে আমাদের পাড়ায়, আমাদের ছোট্ট জায়গায় একটা জিনিস যেটা করছি, সেটা কিন্তু যে কোনো জায়গাতেই রেপ্লিকেটেড হতে পারে, এমন কিছু রকেট সায়েন্স এটা নয়। এটার জন্য একমাত্র যেটা লাগবে সেটা হচ্ছে মাটি কামড়ে পড়ে থাকা, আর ভালোবেসে কাজটা করা, আনন্দ করে করা, মানে খুব বোঝা হিসেবে না হয়ে যাওয়া, জিনিসটা অনেকে মিলে করা। এটা একদমই করা যায়। এবং যারা এগুলো করছেন, আরো অনেকেই করছেন, তাদের উদ্যোগ মতন আরো অনেক লোক এরকম চালাচ্ছেন। সেই উদ্যোগগুলোর কোথাও একটা এক জায়গায় আসার প্রয়োজন আছে, হুম। ইন দ্য সেন্স যে এক ছাতার তলায় আমি বলতে চাইছি না, কিন্তু কখনো কখনো তাদের কি বলবো, একে অপরের সাথে আদান প্রদানের দরকার আছে। এই বাচ্চাদের অন্য বাচ্চাদের সাথে আদান প্রদানের দরকার আছে। সেটার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করার ভীষণ দরকার আছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলছি, বাচ্চাদের মধ্যে ভয়ঙ্কর রকমের কুসংস্কার এবং অপবিজ্ঞানের প্রভাব, সেখান থেকেও তাদেরকে সরিয়ে আনা। বাচ্চাদের উপর প্রভাব কিছু কম নেই এখন, কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার ভয়ঙ্কর ভাবে এখন হ্যাঁ, বাড়ছে। হ্যাঁ। মেয়েদের এগুলো মধ্যে এই মেয়েদের এই মধ্যে ভীষণ অ্যাসপিরেশনটা বাড়ছে, যে কিছু কম করবো বয়সে বড় বিয়ে হয়ে। হয়ে না, হ্যাঁ। নাবালিকা বিবাহ, এবং ছোট ছেলেদের তাড়াতাড়ি করে স্কুল ছুট হয়ে যাওয়া, হুম হুম তার হুম উপরে এই আরএসএস এর প্রভাব, তার উপরে হচ্ছে তোমার এই মোবাইলের ঝামেলা, তারপর হচ্ছে নেশার প্রভাব, এই হুম এতগুলো জিনিসের প্রভাব থেকে, এবং অবভিয়াসলি অ্যালিয়েনেশন, মানে তাদের যে হুম। সামাজিক অ্যালিয়েনেশন, যে সমাজ তাকে মনে করো তোর দ্বারা কিছু হবে না, হুম তোর দ্বারা Exactly. কিছু হবে না, কে বললো তোর দ্বারা কিছু হবে না, ওদের দ্বারা অনেক কিছু হবে, যে লোকে কল্পনাই করতে পারবে না কি কি হবে। তো সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া, এই এই প্রচেষ্টা হিসেবে জিনিসটা চলছে। আমরা একটা পত্রিকা বার করি, সেখানে বাচ্চারা নিজেরা নিজেদের কথা লেখে। সব থেকে আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে বাচ্চাদের থিয়েটার দলের যে এক্সপেরিমেন্টটা চলছে। আমাদের 3টে থিয়েটার দল আছে, তারা খুব ভালো থিয়েটার করছে, বাচ্চারা খুব এক্সপ্রেস করতে পারে থিয়েটারের মাধ্যমে। নাচ গানের দল আছে, নিজেদের গান লেখা, নিজেদের কথা গানে লেখা, শুধু অন্য লোকের গান গাওয়া নয়, নিজেদের গান লেখা, নিজেদের নাচ তৈরি করা, এইসবও চলছে আর কি পুরো বিষয়টা। দেখা যাক, এটাও একটা ওপেন এন্ডেড ব্যাপার, আমরা জানি না যে আর কি কি হবে, বা যেরম হবে সেরম সেরম হবে আর কি। ঠিক ঠিক, হ্যাঁ, ডকুমেন্টারির মতো। এই হ্যাঁ, ডকুমেন্টারিটাও সফল হোক। সেই দ্বৈপায়ন কিছু অ্যাড করবে? জাস্ট আমি একটা জিনিস কোর্স করে মিস করেছিল, এই যখন টিভি ছিল, ওটা ক্যাম্পেইন ছিল না, ওটা একটা আসলে মঞ্চের পার্ট ছিল, বেঙ্গল এগেনস্ট ফ্যাসিস্ট আরএসএস। হুম। মানে আরএসএস বিজেপি তারা এখনো আছেন, তারা এবার ভোটেও কাজ করছেন, হয়তো ওইভাবে ওরকম সংকট নেই বলে ওইভাবে হচ্ছে না, কিন্তু তারা এখন আছেন, সেটা জাস্ট মেনশন করে দেওয়া উচিত। হুম। আমার মনে হয় এই এবারে ভোটে বাংলায় সেই ভয়টা মানুষ ফিল করছেন না বলেই সিভিল সোসাইটি বা মানে যারা নন, মানে সেইভাবে ইলেকট্রাল অ্যাক্টর নন, তারা সেইভাবে হয়তো নামছেন। আমার আমার নিজের ফিলিংও তাই, যে আমিও যে সেই খুব তেড়ে ফুড়ে কিছু করছি না, তারা আমার ধারণা, আরো অনেকেই করছেন। সেটা বড় কথা হচ্ছে সেইভাবে হয়তো তারা ভয় পাচ্ছেন। আমার আমার ব্যক্তিগত ধারণা। যদি ভয় পেতেন তাহলে হয়তো আরো আরো মানুষ আগেবার মতোই না, কারণ 21-এর সময় যে ভয়টা আমরা পেয়েছিলাম, হুম। যেটা আমাদের সিনেমাতেও আমরা গিয়েছিলাম, যে এটা সত্যি একটা ভয় ছিল, ভীতি ছিল। সেই হুম। ভীতিটা সামহাও এইবারের ইলেকশনে নেই। যদিও অনেকেই বলছেন যে এটা ইলেকশন অদ্ভুত। ক্যান চেঞ্জ মেনি থিংস, যদি আবার আবার যেতে, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে না। এবং জানি না কদিন বাদে কি হবে, কিন্তু এরকম হতেই পারে যে হয়তো পশ্চিমবাংলার ওনাদের প্রভাব বেশ ভালো মতো কমে, তাহলে আবার রাজনীতিটা চেঞ্জ হয়ে যাবে। মানে যে রাজনীতিটা আমরা চাই, যে ঝগড়াটা সেকুলার দলের মধ্যেই হোক, হুম। মানে কোট আনকোট সেকুলার দলের মধ্যেই হোক, মানে এই ঝামেলা যেন আমাদের করতে না হয়, যেন আমাদের কখনোই নবট্টু বিজেপির মতো ক্যাম্পেইন করতে না হয় পশ্চিমবাংলায়, সেটাই আমরা চাই। এই- হুম। আর এই রুকিয়া নিয়ে জাস্ট একটা জিনিস বলার আছে, যে আমরা যেটা বলছি সেটা খুব ছোট একটা এক্সপেরিমেন্ট। মানে এটা যদি কোনো মানে ইম্প্যাক্টফুল সোশ্যাল দিকে যেতে হয়, তাহলে এটা জাস্ট আরো অনেকে করা দরকার। মানে এটা এটা ছাড়া হবে না। এবং একদিক দিয়ে এটা ছাড়া, মানে যেটা বললো যে আরএসএস, এই কাজটা কিন্তু অনেক সহজ কাজ, ইন দ্য সেন্স যে এই প্রতিযোগিতার মাঠটা কিন্তু অনেক খোলা পড়ে রয়েছে। মানে হুম। যে বামপন্থী বন্ধুরা যখন ট্রেড ইউনিয়ন করেন বা ছাত্র রাজনীতি করেন বা ভোটের রাজনীতি করেন,
সেটা কিন্তু এরা খুব কঠোর একটা প্রতিযোগিতামূলক একটা ময়দানে তারা করেন। মানে ট্রেড রান করতে গেলে অন্যকে হারিয়ে করতে হবে, ছাত্র রাজনীতি করলে আরেকজনকে হারিয়ে করতে হবে। ভোটের ময়দান তো আরো শক্ত, তাদের কাছে অধিকাংশই তো প্রায় জমানত বাজেয়াপ্ত হয়ে যায়, তবুও তারা বছরের পর বছর এই জিনিসটা করে যায়। কিন্তু যে জিনিসটা করলেই সাফল্য পাওয়া যায়, মানে সাফল্যের জন্য খোলা পড়ে রয়েছে, কারণ এখানে কারোর সাথে কারো ঝগড়া নেই। তুমি কয়েকজনকে পড়াবে, কয়েকজনের জন্য চিকিৎসার ব্যবস্থা করবে, এই কাজটাতে কারোর কোনো ক্ষতি নেই, কারোর সাথে লড়াই নেই আসলে, এটা তো করাই যায়। এটা কেন করছেন না আমরা জানি না। অতীতে কমিউনিস্ট আন্দোলনের অধিক অভিজ্ঞতা আছে। এমনকি নকশালবাড়িতে যখন কাজ শুরু হয়েছিল, তখন আমরা জেনেছিলাম কানু সান্যাল তারা কিন্তু একটা স্কুল খুলেছে ওই হুম উত্তরবঙ্গে। ফলে এটা একটা অভিজ্ঞতা আছে। চারুলতার স্ত্রী আহ, মীরা মজুমদার, তিনি কিন্তু একটা স্কুলের সাথে যুক্ত ছিলেন শিলিগুড়িতে, যেটা বামপন্থীরা চালায়। ফলে এর মানে অতীত অভিজ্ঞতা আছে। কেন করছেন না জানি না, করলে ভালো হতো। এমন কিছু শক্ত কাজ নয়, চেষ্টা করলেই পারা যায়, করলে ভালো। আর শুধু আমি অ্যাড করতে চাই যে এটা শুধু বামপন্থীদের ব্যাপার নয়, মানে গান্ধীজি থেকে শুরু করে যারাই একটা অল্টারনেট হেজিমনি তৈরি করার চেষ্টা করেছেন, তারা শিক্ষাটা নিয়ে খুব ভেবেছেন, পেডাগজি নিয়ে অনেক ভেবেছেন। মানে সেটা আম্বেদকর ভেবেছেন, সেটা জ্যোতিবা ফুলেরা ভেবেছেন, সেটা পেরিয়ারিস্টরা ভেবেছেন, পেরিয়ারের যারা অনুগামী পেরিয়ার ভেবেছেন। হুম একেবারে। সেটা তোমার গান্ধীজি তো নাই তালিম শিক্ষা নিয়ে একটা আন্দোলনই ছিল, সেটার ভাবধারায় অনেক লোক এখনো করে যাচ্ছে এই সমস্ত কাজ। রবীন্দ্রনাথ ঠাকুর সেটা ভেবেছেন, মানে হুম স্বদেশী আন্দোলনের সময় লোকে সেটা ভেবেছে। এটা কেন এটা বামপন্থীদের একচেটিয়াও কিছু না, এটা কারোরই মানে যেই এটা এটা গ্রামসির যে কথাটা, যে চেতনার স্তরে মানে মানুষ মানুষ অনেক কিছু অ্যাকসেপ্ট করে, তার মনটাকে তৈরি করাটাও একটা মুভমেন্টের কাজ, সেটাও একটা এসেনশিয়াল। আন্দোলনের কাজ। জমি তৈরি করা মানে ফসলটা ফলাতে তো জমি লাগবে। তো চেতনার স্তরে যে কাজটা, চেতনার স্তরে কাজ তাকেই করতে হয়েছে যে যে তার নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছে, যে তাকেই করতে হয়েছে এটা, মানে সেটা সবাই করে একভাবে। মানে আজকে যে মানে ক্যাপিটালিস্টরা হুম তাদের যে এনইপি মডেলটা নামাচ্ছে, তাকেও কোনো না কোনো ভাবে এই জিনিসটা মানুষকে নর্মালাইজ করতে হয়েছে, যে যেখানে মানুষ এটা মেনে নিয়েছে যে শিক্ষা একটা কেনার জিনিস, বেচা কেনার জিনিস, এক্স্যাক্টলি, এটা আমি খারাপ সেটাই কিছু বলছিলাম। নেই। মানে মানে আমি হ্যাঁ, ফ্রি, তুমি একটা যে কোনো লোককে জিজ্ঞেস করো, সে বলবে যে শিক্ষা কিনতে হবে না, সে আবার কি হ্যাঁ কিনতে কেন এক্স্যাক্টলি। হবে, মানে ফ্রিতে কেন দেবে। ফ্রিতে কেন পড়াবো আর কি। হ্যাঁ, মানে এটা যেহেতু তো তাহলে এইটা যে একটা লোক মেনে নিয়েছে, তাকে তো মানানোর কাজটা তো মানে অনেকদিন ধরে কেউ না সেটা কেউ করতে করেছে। হচ্ছে। একটা রাইট কমোডিটি হয়ে গেছে। এবং এইখানে তুমি যদি পুরনো ভালো স্কুলগুলো যদি কলকাতা শহরেই দেখো, ম্যাক্সিমাম অ্যাংলো হুম ইন্ডিয়ান স্কুল, এবং যেগুলো মিশনারি থেকে হয়েছিল, এবং হুম রামকৃষ্ণ মিশন, এবং হুম প্রত্যেকটারই কিন্তু একটা হুম কোনো একটা আইডিওলজিক্যাল জায়গা থেকে। নতুন হুম স্কুলগুলো হুম যেগুলো মোটামুটি এখন উঠছে, সেগুলো কিন্তু ওই ব্যাপারটা আর নেই। ওইটা বেচা একদম কেনার ব্যাপার হয়ে গেছে। মানে তুমি ধরো হ্যাঁ। সারা সারা ভারতে তোমার জেসুইটরা যে কাজ করেছে, হুম জেসুইটরাও কিন্তু শিক্ষার মধ্যে, এই যে স্ট্যান স্বামীর মতন লোকেরা যে কাজ করেছে, তারা তো শিক্ষার মধ্যে দিয়ে প্রচুর কাজ করেছে। হুম সবাই কিন্তু যে খুব একেবারে মিশনারি জিল নিয়ে করেছে, সবাইকে কনভার্ট করে দেবো ইন্ডিড, ক্রিশ্চিয়ানিটিতে, হ্যাঁ এইসব হ্যাঁ নয়, আমার হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা নয় মোটেই। হুম। তো আমি বলতে চাইছি যে এটা বিভিন্ন দেশে এটার উদাহরণ আছে, ইন্টারন্যাশনালি এটার উদাহরণ আছে। এই কাজটা কেউ যদি না করে, যদি লোকে ভাবে যে আমি শুধু ইলেকশনে এসব করব, সম্ভব নয়, হ্যাঁ। এটা একটা ইটস এ ডিফিটিং গেম, ইটস এ লুজিং গেম। এবং এখানে আরএসএস আমার মানে, তুমি এখন ভাবো না, এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সারা ভারতের পার্টি তো, বা কমিউনিস্ট পার্টি সারা ভারতে আছে উপস্থিতি, এদের কোনো প্রজেক্টই নেই। ভাবতে গ্রাউন্ডে, পারছো, হ্যাঁ। এদের কোনো প্রজেক্টই নেই যে শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, মানে আমার শুধু ওই একটা ফ্রন্ট খুলে রাখা নয় যে ছাত্র ফ্রন্ট আছে আমার, কি আমার একটা সাংস্কৃতিক ফ্রন্ট আছে, যে আমার মিটিং মিছিলের আগে গান গেয়ে লোক জড়ো করে। আরে কি মুশকিল, বা সেটা করলে ক্যাপচার তো করা হবে আর না। কি, এই ইউনিয়ন না, ক্যাপচার ইত্যাদি, পাওয়ার ক্যাপচার, যেটা কিন্তু এসেনশিয়ালি তো সেগুলোই আমি কি হয়ে যায়। মানে আমি যেটা বলতে চাইছি, আমার যেটা রাজনৈতিক বক্তব্য, সেটা যাতে মানুষ গ্রহণ করে, তার চেতনার স্তরে আমি আমার কাজ করার আদৌ কোনো কর্মসূচি আছে? দ্য আনসার ইজ নো। ভেরি আনফরচুনেট। দ্য আনসার ইজ নো। এই এত বড় সত্যিটা আমাদের চোখের সামনে, অথচ এই নিয়ে কারোর কোনো কথা নেই। সবাই ভাবছে ইলেকশনে, ইলেকশনে লড়ে গেলে, আরে ইলেকশনে যদি বিজেপি আজকে বিশাল হেরেও যায়, আরএসএস যে কাজটা 100 বছর ধরে করে রেখে গেল বা করে যাবে, সেটা কেউ মানে পার্মানেন্ট সেটা এফেক্ট, সহজে, হ্যাঁ। পার্মানেন্ট এফেক্ট বা অনেক দিনের একটা ব্যাপার,
সেটার যদি তুমি কাউন্টার না থাকে এবং সেটা যদি মানুষের যথেষ্ট ইম্পর্টেন্ট মনে না হয়, সেটা যদি মানুষের মানে ও আচ্ছা মানে ওটা পাস টাইমে আমি একটু সময় পেলে করছি, শৌখিন ব্যাপার স্যাপার, আমার শখের ব্যাপার, ব্যাপারটা ঠিক ওরকম নয়। ব্যাপারটা আসলে ভীষণ আর্জেন্ট, ভীষণ আর্জেন্ট। এবং যারাই বাচ্চাদের নিয়ে কাজ করে তারা বুঝবে গ্রাউন্ডে এটা একটা কি পরিমাণ একটা কি বলবো মানে একটা অসহায় অবস্থা এবং একটা বার্নিং ইস্যু, যেখানে মানে প্রয়োজনের তুলনায় প্রয়োজন যদি একটা সমুদ্রের হয় তো আমরা কয়েক বালতি জল নিয়ে কিছু করছি। এইটাই হচ্ছে অবস্থা। তো ডেফিনেটলি। এই জন্য রোকেয়া আমাদের কাছে খুব একটা কি বলবো ভীষণ, যদি বলো সবকিছু নিয়ে যে আলোচনা হলো, সব থেকে আমার কাছে অন্তত প্যাশনের একটা ব্যাপার। আর এটাকে আমার মনে হয় যে এটা যত লোক যদি এগিয়ে আসে এরকম জিনিস নিজের নিজের জায়গায় করতে, এটা 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 খুবই আশু প্রয়োজন, খুবই আশু প্রয়োজন, সেটা হুম, মনে হয়। একেবারেই। তাহলে আমরা এখানেই শেষ করি ব্যাপারটা নাকি? খুবই ভালো লাগলো, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, তোমাদের ডকুমেন্টারি থেকে শুরু করে অ্যাক্টিভিজম এবং ফাইনালি এই যে রোকেয়ার ব্যাপারটা। তো আমি আমার দর্শকদের মানে যেটুকু আমাদের মানে আউটরিচ আছে আর কি, তাদেরকে আমি বলবো যে তোমাদের ডকুমেন্টারিটা বিট ফর বেঙ্গলের মুভি সেন্টার পাওয়া যাচ্ছে, তো মুভি সেন্টার লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। সেখানে যেন লোকজন দেখার চেষ্টা করে। এবং তোমাদের যে অন্যান্য প্রজেক্ট গুলো আছে এবং যে যে পিপলস ফিল্ম কালেক্টিভ ইত্যাদি, এগুলোর পাশেও যেন মানে থাকার চেষ্টা করেন আর কি। মানে আমরাও চেষ্টা করি, সবসময় হয়তো থাকতে পারি না, যত সম্ভব চেষ্টা করি আর কি। রোকেয়া ইত্যাদির সাথে আমরাও কিছুটা কিছুটা হলো জড়িত আর কি। তো এখানেই আমরা শেষ করি, আর অপেক্ষা করব তোমাদের পরবর্তী প্রজেক্টের জন্য। ভালো থেকো। আর ঠিক আছে। তোমাদের এই চ্যানেলটাও খুব ভালো হচ্ছে, আমি মাঝে মাঝে দেখি, সব দেখা হয়নি কিন্তু উদ্যোগটা খুব ভালো যে আহ, অনেক বিষয় নিয়ে একটা খোলামেলা লম্বা আলোচনার পরিসর। আর সবই তো আজকাল খুব শর্ট হয়ে যাচ্ছে, মানে রিলের মতো। 20 সেকেন্ডস 30 সেকেন্ডস, সেখানে অনেক সময় এইটারও দরকার আছে। হ্যাঁ, আহ, হোপফুলি। হ্যাঁ, মানে আমরা কিছু ফিডব্যাক পাচ্ছি, কিছু স্টেবল অডিয়েন্স আছে, মানে খুব একটা গ্রোথ নয় এবং সেটা এক্সপেক্টেডও নয় আর কি। আমরা তো অত প্রফেশনালি করি না, নিজেদের কাজ টাজ বাঁচিয়ে মানে একটু করার চেষ্টা করি আর কি। দেখা যাক কতটাই করা যায়। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি। ভালো থেকো, আবার কথা ভালো হবে। থেকো, হ্যাঁ। একদম। কথা হবে আবার। বাই বাই।